আচ্ছা, এই যে একটু আগে হ্যাঁ ভিডিওটা করতে বসলাম, আমাকে ভিডিওটা কাটা করালি কেন? নাকি লিপস্টিক পরিস না? কি করব, রিহার্সাল চলছিল, ঘেমে গেছিলাম। ওই সময় করার কথা ছিল, কিন্তু প্রচুর বৃষ্টি, বাইরে করা গেল না। তাই এখন করা হচ্ছে। ততক্ষণে আমি লিপস্টিক আমার পেটে চলে গেছে। আচ্ছা, তারপরে আবার রেকর্ডিং করতে হয়েছে। আচ্ছা বেশ, অনেকেই জানে, অনেকে জানেও না তুই আমার দিদি, তোর মেয়ে বেশি পপুলার। মানে প্রীতমের ভাগ্নি হিসেবে তার একদম বিশাল পপুলারিটি ছিল ক্যারেক্টারের জন্য। আচ্ছা এবার তুই বল, অনেক ছোট বয়সে তো বিয়ে হয়েছে, তারপর এখন একটা ছেলে একটা মেয়ে সংসার। আচ্ছা এই সংসার সামলে এই রেকর্ডিং করছিস, নাচিস, রিহার্সাল করছিস, এই সমস্ত ভালো লাগাগুলোকে ঠিক কতটা জায়গা দিতে পারিস নিজের জীবনে? নিজের জীবনে নিজের ভালো লাগাটাকে যদি প্র্যাকটিক্যালি জায়গা দিতে হয়, নিজেকে জায়গাটা খুঁজে নিতে হবে। সবাই আছেন, সাপোর্টিভ আছেন, মা আছেন, হাজব্যান্ড আছেন, সবাই আছেন, কিন্তু সবাইকার তো ধ্যান ধারণা, সবাইকার চিন্তা ভাবনা একই কথা দুটো, সবাইকার পছন্দ অপছন্দটা তো আলাদা। সবাই সবার মতো করে ভাবে, সবাই সবার মতো করে সাজেশন দেন, কিন্তু নিজেকে যদি তুমি ভালো রাখতে চাও, তাহলে নিজের ভালোবাসার জিনিসগুলো, নিজের ভালো রাখার জিনিসগুলো নিজের জন্য একটু সময় বার করে নিতে হবে। আমাকে খুব একটা যে খুব বেশি সংসার সামলাতে হয় সেটা আমি বলবো না, কিন্তু যেটুকু সামলাতে হয়, দুজনকে মানুষ করা হোক, নিজের ভালো লাগাগুলোকে রাখা হোক, সবটা মেনটেন করে এখনো অবধি করতে পারছি। কারণ আমার সেই মনের ইচ্ছেটা উদ্যম, মানে আমি এখনো অবধি খুব পজিটিভ, মানে নিজের লাইফ নিয়ে যাই হয়ে যাক না কেন পজিটিভ থাকতে চেষ্টা করছি এখনো। আচ্ছা এই যে বললি পজিটিভ থাকতে হবে, এটা খুব জরুরি বিষয়। আচ্ছা আমার একটা কথা বলতো, এই এত ব্যস্ততার মধ্যেও নিজের হাজবেন্ড, তার সাথে তো একটা আলাদা ইকুয়েশন, ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার মরশুম চ্যানেলে এটা জিজ্ঞেস করতেই হয়, এই প্রেমটা টিকিয়ে কি করে রাখিস এখনো? প্রেমটা না টিকিয়ে রাখার মানে রাখবো বলে রাখা সেটা তো নয়, এটা দুজন মানুষের কেমিস্ট্রির উপরও ডিপেন্ড করে। আর এখন তো সেইভাবে প্রেম তো থাকে না, ছোট ছোট কেয়ারিং গুলোর মধ্যে প্রেম, মানে হোয়াটসঅ্যাপে ফর্দ চালাচালি, হ্যাঁ ফর্দ চালাচালি, বা ধর কোনো কথা, এক্স্যাক্টলি, হ্যাঁ, বা ধর দিনের ডেলি জিনিসের কিছু দরকারি সেটা আনতে হবে, এগুলো হোয়াটসঅ্যাপে এখন আই লাভ ইউ সেটা আর হয় না, কোনোদিনই হয়নি ইনফ্যাক্ট। কিন্তু ছেলেমেয়ের জিনিস, ছেলেমেয়ের প্রজেক্টের কোনো জিনিস আনতে হবে এখন। এখন এখন ভালোবাসাটা ছেলেমেয়ের মাধ্যমেই হয়, মেনলি সংসারের মাধ্যমেই হয়। তাহলে আমার একটা কথা বল, যারা এখনো ম্যারিড লাইফ লিড করছে, প্রচন্ড কড়া সাংসারিক জীবন মানে অতিবাহিত করছে, তাদের জীবনে এইভাবে প্রেম চলতে পারে বলছিস? একদম, মানে এটা সম্পূর্ণ নিজের উপরে, আমি কি করে প্রেমটা বজায় রাখবো সেটা সম্পূর্ণ নিজের উপর। বেশ ঠিক আছে, তাহলে আজকের গল্পেও কিন্তু এমনই একজন চরিত্র তো। আচ্ছা বাই দ্য ওয়ে, আজকের গল্পে তো তোকে দেখা যাবে, শোনা যাবে, দেখাও যাচ্ছে অবশ্যই। আজকের গল্পে তুই কি ক্যারেক্টার করেছিস? আজকে আমি রিমি, মানে ননদ। আচ্ছা বেশ, তার মানে তোর দাদা বৌদির প্রেম নিয়ে গল্প, তাই? একদম। আচ্ছা যদিও আমি তোর ভাই, কিন্তু আজকে তোকে মানে আজ তোর দাদার চরিত্র। একদম না, বেসিক্যালি দাদাই, মানে বয়সে আমি দিদি, কিন্তু যাই হোক সেটা অন্যদিন আর একদিন শেয়ার করব। হ্যাঁ একদম ঠিক আছে, তাহলে চল গল্প শুনি নাকি? একদম। একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। বৃষ্টি হচ্ছে, গরম তো তাতেও কমছে না, কি আর করা যাবে বলো? গরম কমুক বা নাই কমুক, ভালোবাসার মরশুমে প্রেমের গল্পে কিন্তু ঘাটতি নেই। ঠিক তেমনই কথা রেখে মঙ্গলবার দুপুর 3:30 সময় আরও একটা নতুন ভালোবাসার গল্প নিয়ে আমরা হাজির। শুনলে তো মধুমিতা কি বলল? বিয়ের পর কিন্তু ভালোবাসা হঠাৎ করে ফুরিয়ে যায় না, বরং ভালোবাসার মানুষটার সঙ্গে 24টা ঘন্টা একসঙ্গে থাকতে থাকতে
তৈরি হয় নতুন বোঝাপড়া। আমাদের অন্নপূর্ণার কি একই অবস্থা, নাকি সংসারের জালে ফেঁসে গিয়ে অন্নপূর্ণার একেবারে নাজেহাল অবস্থা? সেটা তো অবশ্যই গল্পে শুনবই, তবে তার আগে ওই নিয়ম মাফিক বলে দেওয়া, আমরা মানুষ, আমরা এআই নই, আর আমাদের এক একটা অডিও স্টোরি তৈরি করতে মোটেও লেস এফর্ট লাগে না। অনেক খাটাখাটনির ফল এক একটা গল্প। তাই প্লিজ ইউটিউব অ্যালগোরিদমের পাশাপাশি আপনারা যদি আমাদের পাশে থাকেন, তাহলে আমরা কিন্তু এভাবেই প্রতিনিয়ত নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে পারব। সেজন্য আপনাদের কি করতে হবে? অবশ্যই গল্প শুনতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, প্রয়োজনে প্রিয়জনদের সঙ্গে শেয়ারও করতে হবে। আর যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে গল্প। যাই হোক, শুরু করব অন্নপূর্ণার সংসার। আজকের গল্পের লেখিকা অন্তরা, গল্প পাঠে রয়েছে অন্তরা, আর সঙ্গে রয়েছি আমি প্রীতম। অন্যান্য চরিত্রে আমি এবং অন্তরা তো আছি, তার সঙ্গে রয়েছে অতনু, জিনিয়া, মৌটুসি, সৌজাত্য, চৈতালি, শুক্লা এবং ছোট্ট সৃজা। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। অনু, বলি অনু, কোথায় গেলি মা? আজ কাগজের সঙ্গে রবিবাসরীয়টা দেয়, সেটা কোথায় রেখেছিস? প্রেসারের ওষুধ খেতে হবে, জল খাবার এখনো আনলি না। অনু, অনু। অনু, এই অনু, কোথায় তুমি? আমার ব্লু টিটা এখনো দাওনি কেন বলো তো? ইস, 8:30 বেজে গেল, আমাকে স্কুলে যেতে হবে তো। মেজ বৌদি, আমার ঘরে একটু এসো না প্লিজ। ইস, কত দেরি হয়ে গেল। আজকে আবার অফিসে অ্যাওয়ার্ড সেরিমনি। তসরের শাড়িটা পরবো, এটার সাথে যে কোনটা পরি, পার্লের জুয়েলারিটা না কোনটা যে পরবো। ও মেজ বৌদি, কোথায় গেলে বলো তো? বৌমনি, ও বৌমনি, আজ আমার ইন্টারভিউয়ের ফাইনাল রাউন্ড। মা তো এদিকে খবরের কাগজ নিয়ে ব্যস্ত, তুমি চট করে এসে আমায় একটু দই চিনি খাইয়ে দাও না গো। তোমার হাত থেকে না খেলে আমার আজকের দিনটাই মাটি। উত্তর কলকাতার বনেদি ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এই চমৎকার মেলবন্ধন বোধহয় এই মুখার্জি বাড়ির অন্দরমহলেই সব থেকে বেশি স্পষ্ট হয়। আর এই বাড়ির প্রতিটা সকাল মানে চারদিক থেকে একটাই শব্দ, অনু, মানে অন্নপূর্ণা। এই সংসারটা আসলে আমাদের অন্নপূর্ণার সংসার। যে সকাল থেকে রাত মুখে মিষ্টি একটা হাসি রেখে এই মস্ত বড় সংসারের হাজারটা আবদার মেটানোই অনুর রোজগারের অভ্যাস। ও যেন এই বাড়ির একটা অদৃশ্য সুতো, যে একাই সবাইকে আগলে রাখে, ভালোবেসে বেঁধে রাখে। রোজকার নিয়ম অনুযায়ী এই ডাকগুলো শেষ হতে না হতে ভোজবাজির মতো হাজির হয়ে যায় অনু। কিন্তু আজকের সকালটা মুখার্জি বাড়ির আর 5টা সকালের মতো হলো না। চারদিক থেকে ধেয়ে আসা এতগুলো চেনা কণ্ঠস্বরের জবাবে আজ কিন্তু কোনো সমাধান বা কোনো উত্তর কোনোটাই ভেসে এলো না। পুরো বাড়িটাই নিস্তব্ধ। আসলে যে মানুষটা প্রতিদিন সবার কাজ করতে দৌড়ে আসে, সেই অনু আজকে একেবারে আটকা পড়েছে। কোথায়? চলো দেখে আসি কোথায়। ওহ লক্ষ্মীটি, এবার ছাড়ো তো। শুনছো না বাইরে সবাই কেমন হাঁক ডাক করছে? মা, দিদি, রিমি, ছোটন, পুঁটিও বোধহয় চলে এসেছে। ডেকেই চলেছে সবাই। ছাড়ো তো। না, কিছুতেই ছাড়বো না। রোজ সকালবেলা হসপিটালে বেরোই, তারপর চেম্বার শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে যায়। তার উপর মাঝে মধ্যে ইমার্জেন্সি পড়লে মাঝরাতে ছুট দিতে হয়। তোমাকে আমি সারাদিন কতটুকু সময় পাই বলো তো? আজ আমার ছুটি। আজ আর আমার কাছ থেকে তুমি কোথাও যেতে পারবে না, ব্যাস এই বলে রাখলাম। কিন্তু মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার?
রাজ্যের কাজ পড়ে আছে নিচে, এখন এই সাত সকালে দরজা বন্ধ করে প্রেম করলে চলে? খুব চলবে, চলতেই হবে, কেন চলবে না? বাড়িতে দুটো কাজের লোক, একটা রান্নার লোক, বড় বৌদি আছে, রিমি রয়েছে, আর তাছাড়া মাও তো সবকিছু তদারকি করতে পারে নাকি? তুমি একাই যে সাত সকালে এভাবে একা হাতে গোটা বাড়ির কাজ কর্ম করে খেটে চলবে? আহা, তুমি বোঝো না কেন? মায়ের তো এখন বয়স হয়েছে, শরীরটাও আজকাল আর ভালো যায় না। জানি। আর রিমি তো সবে নতুন অফিসে জয়েন করলো, ব্যাস মাথা কিনে নিল। ওর নিজেরও তো চাপ আছে না। তাই তো। বৌদির স্কুলের তাড়া, আর ছোটনটা এক্ষুনি ইন্টারভিউ দিতে বেরোবে, উদ্ধার করে দেবে একেবারে। এবার তুমি বলো, সবটা কাজের লোকের ভরসায় ছেড়ে আমি নিশ্চিন্তে কি করে বসে থাকবো? আরে বাবা, আলটিমেটলি সংসারটা তো আমাদের। তাই তো, তাই তো। এক কাজ করো, কাজের লোকগুলোকে না সব ছাড়িয়ে দাও, সংসারটা তো আমাদের। আহ, কি যে বলো তুমি। সেই, আচ্ছা অনু, আমাদের বিয়ে হয়েছে কতদিন হলো? মাত্র 3টে বছর, তাই তো? এর মধ্যেই তুমি এমন পাকা গিন্নি হয়ে উঠলে। আচ্ছা, কি করে হলে বলো তো এমন? এই এত বড় একটা জয়েন্ট ফ্যামিলিতে হাজার একটা দায়িত্ব, আচ্ছা একা হাতে সামলাতে সামলাতে তুমি ক্লান্ত হয়ে যাও না? হ্যাঁ তো, ক্লান্ত হয়ে যাই তো, কিন্তু তারপর যখন দুপুরবেলা ঘর থেকে শুনতে পাই মা মাসিকে ফোনে বলছেন, জানিস অনু আমার মা লক্ষ্মী, ও না থাকলে সংসারটা অচল। ওই হয়ে গেল। কিংবা ধরো রিমি যখন প্রথম মাইনে পেয়ে ভালোবেসে আমার জন্য স্মার্ট ওয়াচ কিনে আনে, বা আমার ছোট্ট দেওরটা যখন নিজের গার্লফ্রেন্ডকে প্রথম বাড়িতে এনে লুকিয়ে আগে আমার সাথে আলাপ করিয়ে দেয়, তখন আমার সব ক্লান্তি কেমন এক নিমেষে কোথায় যেন উবে যায়। হ্যাঁ, বুঝলাম। সবার ভালোবাসার দাম আছে, আর আমি, আচ্ছা তোমার এই সারা দিনের জার্নিতে আমি বুঝি কোথাও নেই, তাই তো? ইস রে, তুমি তো আমার ভোলা মহেশ্বর। হয়েছে। তোমাকে কি রাগ করলে মানায় বলো? না না, এবার ওঠো তো, আর অভিমান করতে হবে না। তোমার পছন্দের চিঁড়ের পোলাও বানিয়েছি, কফিও তো খাওনি। এবার একটু মিষ্টি করে হাসো তো দেখি। হাসবে না ছাই, কিছুতেই নয়। আচ্ছা আগে প্রমিস করো তো, আজ লাঞ্চে তুমি আমার সঙ্গে বাইরে বেরোবে? আরে, ওরকম করলে হয় নাকি? ঘরে রাজ্যের কাজ আছে, কি করে যাব? ও সব আমি কিচ্ছু জানি না। বলো, যাবে? প্রমিস? নিচ থেকে ছোটনের গলা হঠাৎ করেই ভেসে এলো। ছটফট করে উঠল অন্নপূর্ণা। আমি তাহলে দই চিনি ছাড়াই বেরিয়ে গেলাম। জানি তো এই বাড়িতে আমার জন্য চিন্তা করার মতো কেউ নেই। একটু সামান্য দই চিনি তাও কেউ খাইয়ে দিতে পারে না। সকাল থেকে সবাই কি করে এই বাড়িতে কি জানি, যত সব ভাল লাগে না। দ্রুত উঠে পড়ে নিজের শাড়িটা একটু ঠিক করে নিল অন্নপূর্ণা, তারপর বলল, ওহ দেখলে তো, দেখলে ছোটনটা সত্যি সত্যি রাগ করে বেরিয়ে যাচ্ছে। তোমার না সবেতেই শুধু ছেলে মানুষ। যাবে না। দৌড়ে দরজার দিকেই এগোচ্ছিল অন্নপূর্ণা, কিন্তু আচমকাই টান পড়ল শাড়ির আঁচলে। পিছন ফিরে দেখলো ওর আঁচলটা আঙুলে জড়িয়ে নিয়ে মুচকি হাসছে বিরূপাক্ষ। ও কি হলো আবার? ছাড়ো। আগে বলো, বলো প্রমিস। আচ্ছা বাবা, প্রমিস, এবার ছাড়ো তো। ঠিক আছে, যাও। বিরূপাক্ষ আর অন্নপূর্ণার বিয়ে হয়েছে মাত্র 3 বছর, একেবারে সম্বন্ধ করে, যাকে বলে অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগের দিনগুলোর কথা ভাবলে আজও বিরূপাক্ষর বেশ মজাই লাগে। যখন প্রথম ম্যাট্রিমোনিয়াল সাইটে অন্নপূর্ণার প্রোফাইল দেখেছিল বিরূপাক্ষর মা অর্থাৎ কমলা দেবী, তখন প্রথম দেখাতেই মেয়ের নামটি ওর সব থেকে বেশি পছন্দ হয়েছিল। নিজের মেজ ছেলের নাম দেবাদিদেব মহাদেবের নামে, বিরূপাক্ষ, তাই কমলা দেবী মনে মনে ভেবেই নিয়েছিলেন
শিবের ঘরণী যদি স্বয়ং অন্নপূর্ণা হয়, তবে সেই রাজজটক খণ্ডাবে কার সাধ্য? যদিও প্রথমবার সামনাসামনি মেয়ে দেখার পর কমলা দেবীর মনে সামান্য একটু খুঁতখুঁতানি ছিল, কারণ অন্নপূর্ণার গায়ের রংটা একটু চাপা। দেখতে শুনতে সে বড় বৌমার মতো ততটা পরীর মতো সুন্দরী নয়। কিন্তু প্রথম দেখাতেই বিরূপাক্ষ কেমন যেন অন্নপূর্ণার ওই শান্ত স্নিগ্ধ চোখের মায়ায় পড়ে গিয়েছিল। ও স্পষ্ট জানিয়ে দেয়, বিয়ে করলে অন্নপূর্ণাকেই করবে। কমলা দেবী বরাবরই নিজেদের ছেলে মেয়েদের সুখের মধ্যেই নিজের পছন্দ অপছন্দ সব খুঁজে নেন। তাই ছেলের এমন জেদ দেখে তিনি আর না কোনো আপত্তি করেননি। তবে আজ বিয়ের 3 বছর পর কমলা দেবী প্রতিদিন সকাল সন্ধে মহাদেবের চরণে প্রণাম জানান আর মনে মনে ঠাকুরকে ধন্যবাদ দেন, কারণ তিনি এখন হাড়ে হাড়ে বুঝতে পারেন অন্নপূর্ণা ছাড়া আজকের এই মডার্ন মুখার্জি পরিবারটা একেবারে অচল। আসলে এই 3টে বছরে এই বাইরের মেয়েটা পুরো সংসারটাকে কেমন একটা নিজের মায়ায়, নিজের ভালোবাসায় আগলে নিয়েছে। এত বড় একটা যৌথ পরিবারের প্রতিটা মানুষের দেখভালের দায়িত্ব একা মাথায় নিয়েও কোনোদিন তার মুখে এক ফোঁটা বিরক্তি দেখা যায় না। সব সময় মুখে লেগে থাকে এক চিলতে অমলিন হাসি। অবশ্য শুরুতে বিরূপাক্ষর একটা বিষয়ে একটু আপত্তি ছিল। অন্নপূর্ণা উচ্চশিক্ষিতা, পড়াশোনা জানা মেয়ে। বিরূপাক্ষ চেয়েছিল ও চাকরি করুক, নিজের কেরিয়ার নিয়ে ভাবুক, এভাবে ঘরকন্যা করে জীবন কাটিয়ে দেবে ওর ওয়াইফ। কিন্তু অন্নপূর্ণার একটাই শখ ছিল, ছোটবেলা থেকেই সে মন দিয়ে সংসার করতে চেয়েছিল, নিজের হাতে একটা পরিবারকে গুছিয়ে রাখতে চেয়েছিল। অন্নপূর্ণার এই ইচ্ছের দাম দিতে বিরূপাক্ষ আর জোরাজোরি করেনি। তাছাড়া পেশায় ডাক্তার হওয়ায় বিরূপাক্ষ নিজেই 24 ঘন্টার মধ্যে সিংহভাগ সময় বাড়ির বাইরে কাটায়। নিজেই তো পরিবারকে সময় দিতে পারে না। তাই অন্নপূর্ণা যেভাবে নিজের সুখ খুঁজে পেয়েছে, বিরূপাক্ষ তাতেই খুশি। এই সব কিছুর মধ্যেই হঠাৎ করে উঠোন থেকে তীব্র একটা চিৎকার ভেসে এলো। উফ, বলি এ বাড়ির মানুষজনগুলোর কি হাত পা বাঁধা পড়েছে নাকি মেজ বৌদির কাছে? সেই সূর্য ওঠার পর থেকে দেখছি। ও অনু, ও বৌমনি, কোথায় গেলে? যেন মেজ বৌদি না থাকলে ওনাদের পেটের ভাত হজম হবে না। বলি ও বড় বৌদি, চাটা নিজে করে নিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আর ছোট বাবু ইন্টারভিউ দিতে যাবে, নিজে একটু দই মুখে দিয়ে বেরোতে পারো না? সবেতেই বৌমনি, এইটুকু রোগা মতন একটা মেয়ে, মানুষ তো নাকি জাদু মন্ত্র জানে? এই যে যার গলা শুনলে, ওটা পুঁটি। সেই ছোট্টবেলায় মায়ের সঙ্গে মুখার্জি বাড়ির কাজ করতে আসতো। এখন অবশ্য বিয়ে হয়ে গেছে, তবুও এই বাড়িতে কাজও ছাড়তে পারেনি। বড় মা খুব ভালোবাসে পুঁটিকে, আর এখন সে মেজ বৌদির অ্যাসিস্ট্যান্ট। ঠিকই কাজের লোকজন আছে, পুঁটির দায়িত্ব রান্নাঘরে, আর মেজ বৌদিকে হাতে হাতে সাহায্য করা। তবে এই বাড়ির সবাই গত 3 বছর ধরে সম্পূর্ণ মেজ বউয়ের উপর ভরসা করতে শুরু করেছে। আর এটা দেখেই পুঁটির গা একেবারে জ্বলে পুড়ে যায়। সকাল থেকে সবার হাঁক ডাক শুনে সেও মনে গজগজ করতে থাকে। আর ঠিক তখনই অন্নপূর্ণা সিঁড়ি বেয়ে প্রায় ছুটতে ছুটতে নিচে নেমে আসে। ছোটন, ও ছোটন, ছোটন শোন বাবা, একটু দাঁড়িয়ে যা ভাই, একটু দাঁড়িয়ে যা। সদ্য বিটেক পাশ করেছে পিনাকি মুখার্জি, মুখার্জি বাড়ির ছোট ছেলে, সবার খুব আদরের, আর বৌমনির কাছে একটু বেশি আদরের। দেওর বলে কথা, তার ওপর ছোট। এদিকে ছোটন আবার বৌমনি ছাড়া একেবারে অন্ধ। নিজের মাকে ভুলে যেতে পারে মাঝে মাঝে, কিন্তু বৌমনিকে কখনো নয়।
বিটেকের পর অনেকগুলো ইন্টারভিউ সে দিয়েছে, কিন্তু একটাও চাকরি মনের মতো হয়নি, বা বলতে পারো একটাও ইন্টারভিউতে পাশ করতে পারেনি। আজকে আরও একটা ইন্টারভিউ, বৌমণি দই চিনি খাইয়ে না দিলে ঠিক ভরসা হচ্ছে না নিজের উপর। দাঁড়িয়ে কি হবে বৌমণি? তোমার তো বরের ঘর থেকে বেরোতেই সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। আমার ইন্টারভিউয়ের 12টা বাজিয়ে এখন আর আদিক্ষেতা করতে হবে না। আর রাগ করে না ভাই, এই দেখ তোর জন্য দই চিনি, আর এই ফ্লাস্কে তোর প্রিয় কোল্ড কফি করে দিয়েছি, আর দুটো স্যান্ডউইচও আছে, রাস্তায় যেতে যেতে খেয়ে নিবি। পরীক্ষা কেমন হলো এসে কিন্তু সবার আগে আমাকে জানাবি। নে নে, এবার বেরিয়ে পড়, তার আগে একটু মিষ্টি করে হাস তো দেখি। তুমি সত্যি পারো বৌমণি, থ্যাংক ইউ সো মাচ। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে পড়, দুগ্গা দুগ্গা। ছোটন দিল বাইকে স্টার্ট, আর ওদিকে অন্নপূর্ণা সে ছুটল রান্নাঘরের দিকে। ও বাবা, সেখানে তো পুঁটি রীতিমতো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও হ্যাঁ, ভালো কথা, এখানে বলে রাখি, পুঁটি আবার বড় বৌদিকে খুব একটা সহ্য করতে পারে না। নিশ্চয়ই সকাল সকাল কিছু একটা গোল বাঁধিয়েছে। এই, তুই আবার হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? কোটা বাটা শুরু কর। ইদানিং যা দেরি করে আসছিস তুই, জল খাবারের সময় আমাকে একটু সাহায্য করবি কোথায়? তাই তো, এ বাড়িতে তুমি আর আমি মাইনে করা চাকরানি আছি না, আর বাকিরা তো সব মহারানী। বলি হারি যাই, দুদিন পরে গতরে তো সব বাদ ধরে যাবে। পুঁটির কথা শুনে সত্যি বলতে কি হাসি পেল অন্নপূর্ণার, কিন্তু নিজেকে সামলে নিল। এই পুঁটি, বড্ড না মুখে মুখে চোপা হয়েছে তোর। যা, কুমড়ো শাকগুলো কেটে ফেল, আর তারপর আমি গিয়ে পাবদা মাছটা চাপাবো। পাবদা? কিন্তু হেড অফিসে তো আবার চিংড়ি মাছের অর্ডার হয়েছে। শাক ভাজা, মুরগির মাংস, আবার চিংড়ি মাছ, চাটনি হবে, পায়েস হবে। বাবা গো বাবা, শুধু গেলন আর গেলন। ছি 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 পুঁটি, কি মুখের ভাষা হয়েছে তোর। আর চিংড়ি মাছ তো কালকেই হলো রে। রিমিটা আবার খেতেও চায় না, ওর অ্যালার্জি। আর বড়দা তো পাবদা মাছ খেতেই ভালোবাসে। তাহলে কিন্তু মহারানীর তো আবার চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছা। সকাল থেকে বইয়ের পাতা উল্টাচ্ছে, আর চোখ এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে শুধু প্যাঁচ মারছে। বলি হারি যাই, কোথা থেকে সব জুটে। চুপ করবি তুই? যা, নিজের কাজগুলো সার আগে। আমি তাহলে যাই, গিয়ে বড়দির সঙ্গে একটু কথা বলে দেখি, মাকেও জিজ্ঞাসা করি তাহলে কি হবে। অন্নপূর্ণা নিজের মতো কিছু একটা ভাবতে ভাবতে বেশ অনেকটাই এগিয়ে গিয়েছিল, কিন্তু আবার পিছু ডাকলো পুঁটি। হ্যাঁ হ্যাঁ, যাও, আর যাওয়ার আগেই 20 চাটা হাতে করে নিয়ে যাও। বুলুচা বুলুচা করে সকাল থেকে মাথাটা খেয়ে নিল। রাজনন্দিনী 10-20টা চাকর পুষেছেন তো। চাটা হাতে নিয়ে কোনো রকমে হাসিটা সামলে নিয়ে আবার অন্নপূর্ণা দৌড়লো। মেয়েটা একটু মুখরা হলে কি হবে, পুঁটির মনটা ভীষণ ভালো, সবার কাজ একেবারে গুছিয়ে করে দেয়, তাই সহজে কেউ ওকে মুখার্জি বাড়িতে তো চটায় না। ওকে মোটামুটি কাজ বুঝিয়ে সুঝিয়ে অনু ছুটল বড়দির কাছে। বড়দি, এই যে তোমার চা। সরি গো, একটু দেরি হয়ে গেল। আর বলছি, লাঞ্চের মেনু তুমি পুঁটিকে কিছু বলেছো? মানে কালই তো চিংড়ি মাছ হয়েছে, তাই বোধহয় সর্ষে পাবদাটা বানালে ভালো হয়। মাও তো কালকে তাই বলেছে। আর সাথে না হয় একটু বাসন্তী পোলাও করে দেবো। ও মা, তুমি এসে গেছো? আমি তো ভাবছিলাম বিরু আজ ছুটি পেয়েছে, তোমরা বুঝি দুজনে আজ সারা সকাল ঘরের দরজা বন্ধ করেই কাটিয়ে দেবে। তা ভালো ভালো। এই দেখো না, তোমার দাদা ব্যাঙ্গালোর থেকে যে ছুটিতে বাড়ি এসেছে 5 দিন হয়ে গেল। আমার দিকে ফিরে তাকানোর সময়ই নেই, সব সময় অফিসের কল আর অফিসের কল। তা যাই হোক, তুমি যখন বলছো পাবদা মাছটাই হোক, তুমি হাত লাগালে আমার আর চিন্তা কি বলো? তুমি তো এই বাড়ির লক্ষ্মী। ও মা, তা বললে কি হয়? তুমি এই বাড়ির বড় বউ, তুমি তো সব কিছু ঠিক করবে দিদি। আমি আসলে ওই রিমিটা তো চিংড়ি মাছ খায় না, তাই
তুমি চিন্তা করো না, আমি পাবদাটা বেশ সুন্দর করেই রাঁধবো, আর পোলাওটাও বেশ মিষ্টি মিষ্টি করব, তুমি যেমন ভালোবাসো। আমি এক্ষুনি রান্না চাপাচ্ছি, তুমি যাও রেডি হয়ে নাও, স্কুলের তো আবার দেরি হয়ে যাবে। কথাগুলো বলতে বলতেই ওই বছর 10 ছোট্ট মিষ্টি মেয়েটা দৌড়ে এসে অন্নপূর্ণার কোমর জড়িয়ে ধরল। ও হ্যাঁ, ভালো কথা, ওর পরিচয়টা তো দিতেই হচ্ছে। ও হলো মৃন্ময়ী ওরফে মিঠাই, রাজলক্ষ্মী মানে অন্নপূর্ণার বড় জায়ের মেয়ে। বাড়ি শুদ্ধ সবার মতো এই মিঠাইও কিন্তু কাকিমার ভক্ত। তবে মিঠাই কাকিমাকে কাকিমা নয়, বরং মিমি বলে ডাকে। মিমি, ও মিমি, দেখো না মা আজকে আমার চুলে কেমন জঘন্য দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে। ক্লাসে সবাই হাসবে। তুমি প্লিজ চট করে আমার চুলটা সুন্দর দুটো বিনুনি করে দাও না। তুমি করে না দিলে আমি আজ স্কুলেই যাব না। ও মা, তাই বুঝি? মেয়ের মুখে নিজের নিন্দে শুনে খুব একটা ঠান্ডা মেজাজে থাকতে পারলো না রাজলক্ষ্মী। মিঠাই, এটা কি বলছো? মা চুল বেঁধে দিল, সেটা জঘন্য হয়ে গেল? পড়াশোনার নাম নেই, 24 ঘন্টা শুধু মিমি আর মিমি। মিমির কি আর কোনো কাজ নেই? ও মিমি, আহা, বাচ্চা মানুষ, ওর ওপর কেন রাগ করছো দিদি? এসো তো আমার সোনা মা। এক্ষুনি তোমার চুলটা মিমি একদম পরীদের মতো করে বেঁধে দিচ্ছে। খুব সুন্দর করে দুটো বিনুনি করে দেব, তারপর ফিতেগুলোও তো বেঁধে দেব। চুল বাঁধতে বাঁধতে মিঠাইয়ের কানের কাছে গিয়ে ফিস ফিস করে অন্নপূর্ণা বলল, আজ কিন্তু মিঠাই রানীর জন্য স্পেশাল আইসক্রিম আছে ফ্রিজে। স্কুল থেকে ফিরলেই দেব, কিন্তু মাকে বলা যাবে না। ইয়ে, লাভ ইউ মিমি, তুমি ওয়ার্ল্ডের বেস্ট মিমি। মিঠাইয়ের চুল বাঁধা শেষ। এবার অন্নপূর্ণার পরবর্তী ডিউটি। ওটসের বাটি, খবরের কাগজের রবিবাসরীয়র সাপ্লিমেন্টারিটা হাতে নিয়ে সোজা বারান্দার দিকে এগিয়ে গেল অন্নপূর্ণা। মা, ও মা, মা, এই নাও। ওহ, তোমার কাগজের স্পেশাল পাতা, আর এই যে তোমার ওটস, গরম গরম খেয়ে নাও। ওষুধ খেতে দেরি হয়ে গেল আজকে। ওহ বাবা, 9:30 বাজতে চললো। এতক্ষণে সময় হলো তোর? বলি, মুখার্জি বাড়ির মেজকর্তা ছুটি পেয়েছে বলে কি বুড়ি শাশুড়ির খিদের কথাও ভুলে যেতে হবে নাকি? ওহ, তুমি যে কি বলো না মা, তোমার কথা আমি ভুলতে পারি? আসলে ওর একটা এমার্জেন্সি কেস নিয়ে আমাকে একটু বলছিল, তাই একটু দেরি হয়ে গেল। তা তোমার ট্যাবের পাসওয়ার্ডে আবার কি হয়েছে? ওটা নিয়ে আজকে জব করতে বসনি? আর বলিস নে বাপু, কাল রাতে তুই কি একটা টিপে দিলি, আজ সকাল থেকে ওই জব করার অ্যাপটাই আর খুলছে না। তুই একটু ঠিক করে দে তো মা, তুই না থাকলে আমার যে কি দশা হতো। বড় বৌমার তো স্কুলের তাড়া, ও তো এসবের ধার কাজ দিয়েও যায় না। তুই আমার সব মুশকিল আসান। দ্রুত ট্যাবটা হাতে নিয়ে ঠিকঠাক করেও দিল অন্নপূর্ণা। কিচ্ছু হয়নি তো মা, এই দেখো খুলে গেছে। তুমি ঠিক করে টাচ করতে পারছিলে না। নাও, এবার তুমি জব করো, আমি চট করে রান্নাঘরে যাই। আমি না গেলে পুঁটিটা আবার কি সর্বনাশ করবে। বড়দির রান্নার আবার এদিক ওদিক হলে কেলেঙ্কারি, টিফিনটাও তো গুছিয়ে দিতে হবে। শোন অনু, আজ দুপুরে তোকে আর রান্নাঘরে হাত পোড়াতে হবে না। বীরু আমায় কাল রাতে বলছিল আজ ও তোকে নিয়ে একটু বাইরে বেরোবে। অনেক দিন তোরা কোথাও যাসনি। বড় বৌমাকে আমি বলে দেব খন, পুঁটিকে সব বুঝিয়ে দেবে। দুপুরের রান্না আজ সব ওই করবে। তুই চটপট হাত চালিয়ে কাজগুলো সেরে নিয়ে ভালো করে একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়ে তো দেখি। শাশুড়ির মুখে নিজের জন্য এই অকৃত্রিম স্নেহ আর অধিকারের কথা শুনে অন্নপূর্ণার মনটা এক লহমায় একটা অদ্ভুত শান্তিতে ভরে গেল। আর ঠিক তখনই শাশুড়ি মায়ের ঘরের পাশ দিয়ে যেতে যেতে এই পুরো কথোপকথনটা একেবারে কান খাড়া করে শুনল রাজলক্ষ্মী। শাশুড়ির মুখে ছোট জায়ের 24 ঘন্টা প্রশংসা আর নিজের প্রতি পরোক্ষ অবহেলা।
ওর মনের ভিতরে হিংসের আগুনটাকে যেন আরেকটু উস্কে দিল। রাজলক্ষ্মী মনে মনে ভাবল, সত্যি মা পারেনও বটে, ছোট বউকে যেন মাথায় তুলে নাচছেন। আমি তো এত বছর ধরে বাড়ির বড় বউ। সত্যি মা পারেনও বটে, শুধু আদিক্ষেতা আর আদিক্ষেতা। ওদিকে কমলা দেবী কিন্তু বড় বউয়ের মনের এই মেঘলা আকাশটার কথা কোনো দিন টের পাননি। তিনি মনে মনে দেবাদিদেব মহাদেবের চরণে কৃতজ্ঞতা জানাচ্ছিলেন। যখন বিয়ের পর প্রথম অন্নপূর্ণা এই বাড়িতে এসেছিল, রাজলক্ষ্মীর দুধে আলতা রূপের পাশে অনুর ওই সামান্য চাপা গায়ের রং দেখে কমলা দেবীর মনটা একটু খুঁত করেছিল ঠিকই, কিন্তু আজ বিয়ের 3 বছর পর তিনি দিব্যি বোঝেন, রূপ দিয়ে নয়, গুণ আর মায়া মমতা দিয়েই একটা ভাঙা সংসারকে জোড়া রাখা যায়। অন্নপূর্ণা হলো এই বাড়ির সেই লক্ষ্মী, যে নিজের সবটুকু দিয়ে পুরো মুখার্জি পরিবারটাকে এক সুতোয় দিব্যি বেঁধে রেখেছে। ওদিকে রান্নাঘরের দিকে পা বাড়াতে বাড়াতে অন্নপূর্ণার ঠোঁটের কোণে একটা চোরা হাসি ফুটে উঠল। শাশুড়ি মা নিজেই যখন বীরুর সঙ্গে বাইরে যাওয়ার সবুজ সংকেত দিয়ে দিয়েছেন, তখন তার ভোলা মহেশ্বরের আজ আর রাগ করে থাকার কোনো উপায় নেই। দুপুরের বিশেষ লাঞ্চ ডেটের কথা ভেবে মনে মনে একরাশ ভালো লাগা নিয়ে অন্নপূর্ণা এবার কোমর বেঁধে রান্নাঘরের মস্ত যজ্ঞে নেমে পড়ল। অন্নপূর্ণা রান্নাঘরের দিকে পা বাড়াতেই রিমি মানে অন্নপূর্ণার ননদ প্রায় কাঁদো কাঁদো স্বরে বলে বসল, মেজ বৌদি, তুমি এখানে এখনো দাঁড়িয়ে? তোমাকে ডাকলাম না? ও হ্যাঁ, দাঁড়ান। রিমির সঙ্গে পরিচয়টা আপনাদের করানোই হয়নি। রিমি ওরফে রুক্মিণী মুখার্জি, এই বাড়ির একমাত্র আদরের ছোট মেয়ে, অন্নপূর্ণার একমাত্র ননদ। মুখার্জি বাড়ির ট্র্যাডিশন মেনে সেও কিন্তু দিব্যি একটা ভালো চাকরি বাগিয়ে নিয়েছে। ফ্যাশন ডিজাইনিং কমপ্লিট করার পর কলকাতার একটা নামি ফ্যাশন হাউসে সে এখন ইন্টার্ন হিসেবে জয়েনও করেছে। মাইনেপত্তর মোটামুটি ভালোই। ভালো কথা, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করেছে ঠিকই, কিন্তু নিজের ফ্যাশনের হাল ধরার জন্য তার একমাত্র ভরসা ওই একজনই, তার মেজ বৌদি। আরে এক্ষুনি যাচ্ছিলাম ননদিনী, তোমার টিফিনটা একটু গুছিয়ে দিচ্ছিলাম। তোমার তো আবার এটা খাবো না ওটা খাবো না, তা কি নিয়ে তো প্যানিক করছো? কি হয়েছে? আরে দেখো না, এই শাড়িটার সাথে সিলভারটা পরলে কিরকম একটা উগ্র লাগছে। পার্লটা পরবো ভাবলাম, ওটা আবার একটু বেশি জমকালো হয়ে যাচ্ছে না? এত ক্লায়েন্ট থাকবে, প্রেজেন্টেশন, কোনটা যে পরি? তুমি একটু সিলেক্ট করে দাও না প্লিজ। ধুর পাগলি, সিলভার পার্ল কোনোটাই দরকার নেই। তুমি যে গত মাসে শান্তিনিকেতন থেকে একটা ডোকরার খুব সুন্দর সেট নিয়ে এলে না, ওটা বার করো। ওটা কিন্তু এই তসরটার সঙ্গে দারুণ স্মার্ট লাগবে। ও মা, তাই তো, ডোকরাটার কথা তোমার মনেই নেই। ওটাই পরে নি চটপট। থ্যাংক ইউ সো মাচ বৌদি। আর থ্যাংক ইউ বলতে হবে না, নাও চটপট এই জুসটা ব্যাগে ভরে নাও, আর স্যান্ডউইচটা এখানে রেডি করে দিয়েছি, খেয়ে নেবে কিন্তু। ওই দেখো তোমার ক্যাব এসে গেছে বোধহয়। তুমি যে না থাকলে আমার কি হতো। লাভ ইউ। বাবা, যেন একটা ঝড় বয়ে গেল। মুখার্জি বাড়ির দোতলার বড় ঘর। রাজলক্ষ্মী আয়নার সামনে দাঁড়িয়ে স্কুলের শাড়িটা ঠিক করছে আর চুল বাঁধছে, আর ওদিকে খাটের উপর আরাম করে শুয়ে মোবাইল স্ক্রল করছে মুখার্জি বাড়ির বড় ছেলে নীলাদ্রি শেখর মুখার্জি। সে ব্যাঙ্গালোর থেকে মাত্র 10 দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছে। রাজলক্ষ্মীর মুখে চাপা ক্ষোভ আর হিংসার কালো মেঘ তার দৃষ্টি এড়িয়ে গেল না। মিঠাই ইতিমধ্যেই স্কুলে চলে গেছে। বিরূপাক্ষ আর অনুর আজকের ওই লাঞ্চ ডেটের কথাটা রাজলক্ষ্মীর মনে বেশ হিংসের সঞ্চার করেছে। আয়নায় নিজের রূপের দিকে তাকিয়ে
ওর পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। একসময় এই মুখার্জি বাড়ির একচ্ছত্র সম্রাজ্ঞী ছিল রাজলক্ষ্মী। তার দুধে আলতা রূপ আর অহংকার দুটোই ছিল এই বাড়ির আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু মাত্র 3 বছর আগে মেজ বউ অন্নপূর্ণা পা রাখার পর থেকেই যেন পাশা ওল্টাতে শুরু করেছে। রূপ নয়, এখন গুণের মায়ায় অনু সবাইকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। এখন নিজের মেয়ে মিঠাইয়ের থেকে শুরু করে স্বামী নীলাদ্রি শেখর সবার মুখেই শুধু মেজ বউ আর মেজ বউ। কি আশ্চর্য! এটা কি মানা যায়? এটা রাজলক্ষ্মী আর নিতে পারছে না। আজকের এই লাঞ্চ ডেটটা যে কোনো উপায় ভেস্তে তো দিতেই হবে। আয়নায় চুল বাঁধতে বাঁধতে কিছু একটা ভেবে নিল। তারপর ওর হাজব্যান্ডকে বলল, হ্যাঁ গো, শুনছো? উল্টো দিক থেকে তেমন কোনো উত্তর এলো না, শুধু ওই হাঁ হুঁ। কি বলছো? তাতে আবার রাজলক্ষ্মী একটু খেপেই গেল। কি গো, শুনতে পাচ্ছ না? কানে কি তুলো গুঁজে রেখেছো নাকি? ও হ্যাঁ হ্যাঁ, বলো বলো, শুনছি তো। উফ, অফিসের মেলগুলো না ছুটিতেও পিছু ছাড়ে না। অফিসের কাজে তো 24 ঘন্টা ধরে করে যাচ্ছ, আমার জন্য সময় আছে নাকি তোমার? নীলাদ্রি আবারও কোনো উত্তর দিল না। যতই সময় যায় স্ত্রীর অভিযোগ শেষ হওয়ার নয়। এখন বেশি কথা বলার থেকে অশান্তি এড়িয়ে চুপচাপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কি গো, শুনছো? আরে রাখো তো ফোনটা। আপাতত ভাবে অগত্যা ফোনটা নামিয়ে রাখলো নীলাদ্রি। না, আর কাজকর্ম কিছু হবে না। এখন যতক্ষণ না বউ তার নিজের অভাব অভিযোগ সবকিছু জানানো শেষ করবে, ততক্ষণ তার রেহাই নেই। বলো বলো, কি বলবে, চটপট বলে ফেলো। বলছিলাম, তুমি কদিন ধরে বলছিলে না তোমার ছোটবেলার ওই বন্ধুদের একদিন বাড়িতে ডাকবে? হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু তুমি তো বললে এখন স্কুলের খুব চাপ, খাটতে পারবে না। না, ভাবছিলাম কি, তুমি তো আর মাত্র দিন 5 আছো। আমিও ভাবছি আজকে রাতে আমার মা আর বোনকেও নিমন্ত্রণ করি, সবাই মিলে একসঙ্গে গল্পগুজব করা যাবে। আর রাতের মেনুতে যদি গরম গরম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ রাখা যায়, কেমন হয় বলো তো? হ্যাঁ, কে নীলাদ্রি খাদ্যরসিক, তার উপর আবার বিরিয়ানি বলতে অজ্ঞান। অতএব এমন একটা প্রস্তাব লুফে নিল নীলাদ্রি। আর অন্যদিকে রাজলক্ষ্মীর তীরটা একেবারে মোক্ষম জায়গায় গিয়ে লাগলো। আহা, মাটন বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই। আর সত্যি বলতে অনুর হাতের বিরিয়ানিটা যা হয় না, জাস্ট লাজবাব, একদম রেস্তোরাঁ ফেল। অনুকে একবার বলে দাও, ও দারুণ জমিয়ে দেবে। হ্যাঁ, তা তো করবেই। মেজ বউয়ের রান্নার হাত তো খাসা, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আজ দুপুরেই তো মেজ বউ আর বীরু দুজনে বাইরে বেরোচ্ছে। বীরুর আজ ছুটি তো, তাই দুজনে লাঞ্চে যাচ্ছে। এখন ভর দুপুরে বাইরে ঘুরে এসে রাতে এতজনের বিরিয়ানি চিকেন ও একলা হাতে কি করে সামলাবে বলো তো? আমার তো স্কুলের তারা, পুটিও একা পারবে না। ও এই কথা, কোনো সমস্যা নেই, আমি বীরুকে বলছি। ওর না হয় আজকে না গিয়ে কালকে লাঞ্চে যাবে। আর আমি তো মোটে 10 দিনের ছুটিতে এসেছি, এর মধ্যে একদিন বাড়ির তৈরি বিরিয়ানি খাবো না, তাও কি হয়? আমি বীরুকে বুঝিয়ে বললেই ও বুঝবে। ঠিক এই সময় ঘরের দরজায় মৃদু টোকা শোনা গেল। বড়দি, তোমার টিফিনটা হয়ে গেছে, আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি, তুমি যাওয়ার সময় একটু নিয়ে নিও। বড়দা, বলছি আপনার ব্রেকফাস্টটা কি ঘরেই দিয়ে যাব নাকি ডাইনিং টেবিলেই যাবেন? না না অনু, আমি বাইরেই আসছি, টেবিলেই খাবো। আমি হাত মুখ ধুয়ে আসছি। আর শোনো না অনু, একটা কথা ছিল। হ্যাঁ বড়দা, বলুন না। বলছিলাম কি, আজ রাত্রে আমার কয়েকজন বন্ধু আর তোমার দিদির বাড়ির লোকজন আসবে, তাই ভাবছিলাম একটু মাটন বিরিয়ানি আর সাথে চিকেন চাপ করা গেলে ভালো হতো, বেশ জমে যেত। আজ রাতেই করতে হবে বড়দা? আসলে আজকে দুপুরে মানে
হ্যাঁ জানি, তোমাকে হুট করে বলছি, আগে বললে ভালো হতো। আসলে কালকে আমার আবার একটু জরুরি কাজ আছে, আজকেই হলে ভালো হতো। তবে তোমার কোনো কাজ থাকলে। না না বড়দা, আমার আবার কি কাজ? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে ফেলবো। আপনি শুধু মাটন আর চিকেনটা। হ্যাঁ, মাটন আর চিকেনের চিন্তা তোমাকে করতে হবে না। আমি এক্ষুনি ব্রেকফাস্ট সেরেই বাজারে যাচ্ছি, একদম রেয়াজি খাসির মাংস নিয়ে আসবো। তুমি শুধু চটপট হাত চালিয়ে রান্নাটা নামিয়ে দিও, কেমন? মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল অন্নপূর্ণা। ওর এখন একটাই চিন্তা, বিরূপাক্ষকে ম্যানেজ করবে কি করে। অনু ঘর থেকে বেরিয়ে যেতেই রাজলক্ষ্মী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের বিনুনিটা বাঁধতে বাঁধতে ঠোঁটের কোণে একটা কুটিল তৃপ্তির হাসি ফুটিয়ে তুলল। দাবার প্রথম চালেই মাত দিয়ে দিয়েছে। মেজ বউয়ের ডানা ছাঁটা গেছে। আজকের লাঞ্চ ডেট এবার 20 বাও জলে। অনু, কি মনে হয় তোর? তুই এই বাড়ির সববার মন জয় করে রানী হবি, আর আমি শুধু আঙুল চুষবো? রাজলক্ষ্মী থাকতে তা হতে দিচ্ছি না বাবা। তোর ওই রূপকথার প্রেম আজ আমি রান্নাঘরের মশলার ধোঁয়ায় যদি না উড়িয়ে দিয়েছি, তো আমার নাম রাজলক্ষ্মী নয়, বুঝেছিস? অনু নিচে নেমে গেল, হাতে হাতে সমস্ত কাজ করলো। সবার ব্রেকফাস্ট শেষ হলো। দুপুরের রান্নাটা চাপানোর আগেই একবার দোতলার ঘরে এলো, মানে নিজের ঘরে। বিরূপাক্ষ তখন বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছিল। অনুকে ঘরে ঢুকতে দেখেই ল্যাপটপটা বন্ধ করে দিল। বিরূপাক্ষর মুখ দেখেই বুঝতে পেরেছে অন্নপূর্ণা এতক্ষণ সে সব কিছু জেনে ফেলেছে। অনু প্রমিস রাখতে আজকে পারবে না। শুনছো? আরে বাবা, রাগ করছো কেন? শোনো না, আসলে বড়দাই তো বলছে। জানি জানি জানি, আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না অনু। আমি ওই নিচে যখন ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম তখন সব শুনে এসেছি। আজ নাকি মুখার্জি বাড়িতে মাটন বিরিয়ানি, চিকেন চাপের একেবারে মহোৎসব হবে, মৎসব হবে। কারণ বর্দার বন্ধুদের আজ নিমন্ত্রণ করা হয়েছে এই মুখুজ্জে বাড়ির দরবারে। আহা! আরে বড়দা তো মাত্র কয়েকদিনের ছুটিতে এসেছে না, কাল কি একটা জরুরি কাজ আছে বললেন, তাই আজ রাতেই বন্ধুদের ডাকতে চাইলেন। মুখ ফুটে নিজেই বললেন, আমি কেমন করে না বলি বলো তো? তাই তো বাবা, তুমি কোনোদিন কাউকে তো না বলতে পারো না অনু। এই বাড়িতে মা, বড় বৌদি, রিনি, ছোটন, বড়দা, কাজের লোক সবাই যখন যা খুশি আবদার করে নেবে, আর তুমি অমনি নিজের একেবারে সবটুকু বিসর্জন দিয়ে একেবারে মা শারদা হয়ে জাদু মন্তরের মতো হাজির হয়ে যাবে। বাহ, খুব ভালো কথা। আচ্ছা, মাঝে মাঝে আমার সত্যি সত্যি জানতে ইচ্ছে করে অনু, তুমি তুমি এই বাড়ির মেজো বউ, আমার ওয়াইফ, নাকি এই মুখার্জি বাড়ির 24 ঘন্টার একজন কেয়ারটেকার? না, কি বলছো কি তুমি এসব? মুখার্জি বাড়িটা আমার শ্বশুর বাড়ি। এই মানুষগুলো আমার আমার আপনজন। আমি নিজের ইচ্ছায় সবার কাজ করি। হ্যাঁ, নিজের ইচ্ছে। সেই ইচ্ছের চক্করে যে একটা মানুষ 24 ঘন্টা হসপিটাল, চেম্বার, এমার্জেন্সি সবকিছু সামলে সপ্তাহে মাত্র একটা দিন নিজের ওয়াইফকে নিয়ে 2 ঘন্টা একান্তে কাটানোর জন্য একেবারে ভিকিরির মতো অপেক্ষা করছে, তার কোনো ইচ্ছের দাম তো তোমার কাছে নেই, তাই না? সবার দায়িত্ব তোমার একার কাঁধে, আর আমার প্রতি না আছে কোনো দায়িত্ব, না আছে কোনো কর্তব্য। কি তাই তো? রোজ ভাবি আজ একটু সময় পাবো, আর রোজই তোমার সংসারের কোনো না কোনো অজুহাত এসে আমাদের মাঝখানে একদম দেয়াল তুলে দেয়। আরে বাবা, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? বড়দা তো আর রোজ রোজ বলেন না। না না না, আর মাও তো বললেন বড় বৌদিকে একটু বুঝিয়ে দেবেন, বাস হয়ে গেল, পুঁটি সাহায্য করবে। আমি কি করে চলে যাই বলো? তাই তো। এই রাখো তো তোমার মা, বড় বৌদি, পুঁটি। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি
তুমি ওই রান্নাঘরে একবার ঢুকলে কেউ আর কুটো ভেঙে দুটো করবে না। খুব ভালো করে আমার সবাইকে চেনা আছে। তুমি নিজেকে এই সংসারে একদম দাসী বানিয়ে ফেলেছ। ইস, কি অবস্থা করেছো নিজের, একবারও দেখেছো কোনোদিনও? ইস, একটা কিরম একটা পুরনো মতো শাড়ি, মাথার চুলগুলো অবধি বাঁধা নেই। আচ্ছা, কেউ তোমায় দেখলে বলবে যে তুমি নাকি জুলজিতে এমএসসি পাশ করা ডক্টর বিরূপাক্ষের স্ত্রী। ছি 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 ছি। সকালে কাজের তাড়ায় নিজেকে গুছিয়ে রাখার সময় পায় না অন্নপূর্ণা। বুঝতে পারে স্বামীর খারাপ লাগে, কিন্তু ওরও যে কিছু করার নেই। সকাল থেকে কাজ করতে করতে নিজের কথা ভাববে কখন। কিন্তু আজকে বিরূপাক্ষর মুখে এসব শুনে মনটা বড্ড খারাপ হলো, কষ্ট হলো অন্নপূর্ণার। এভাবে কেন কথা বলছো তুমি? না, আর কিভাবে বলবো? আমার তো খারাপ লাগে নাকি? খারাপ লাগানোর জন্যই তো বলছি। আচ্ছা, আমার কি ইচ্ছে করে না তোমার সাথে বাইরে যেতে, সময় কাটাতে? মনে তো হয় না। আমার কি আনন্দ হয়নি তুমি বললে বলে? তাই নাকি? তা তোমার মুখ দেখে তো ওই বর্দার আবদার যেভাবে লুফে নিলে, তা দেখে তো মনে হলো না যে তোমার আনন্দ হয়েছে, আমার সঙ্গে যাওয়ার কোনো ইচ্ছে ছিল। মনে হলো বাবা, দায়িত্ব পালন করতে পেরে তোমার একেবারে জীবন ধন্য হয়ে গেল। পারও বটে। বিরূপাক্ষ এগিয়ে গেল ওয়্যারড্রপের দিকে। নিজের ফর্মাল শার্ট আর ট্রাউজার্সটা টেনে বের করে নিল। এই শোনো, আমি হসপিটাল যাচ্ছি, ওখানেই আজ ডাবল শিফটে ডিউটি করব। সে কি? কিন্তু তোমার তো আজকে ছুটি ছিল, এখন হসপিটালে কেন যাবে? ছুটি নিয়ে আমি কি করব অনু? ঘরে বসে এই বন্ধ দরজায় দেওয়ালের সঙ্গে গল্প করব? আফটার অল আমি একজন রেসপন্সিবল ডক্টর। ছুটি নিয়ে শুধু শুধু সময় নষ্ট করা আমারও মানায় না। আর তার চেয়ে তুমি এক কাজ করো, তুমি মন দিয়ে ওই সমস্ত বিরিয়ানি, চিকেন চাপ রান্না করো, আর এই খাটুনি রান্নাবান্নার মধ্যেই তুমি তোমার জীবনের একদম খুশি খুঁজে নাও, মোক্ষ লাভ করে যাও। যাও। আর আমি হসপিটালে গিয়ে আমার নিজের কাজ করি, রোগীদের পরিষেবা দিই। অন্তত সেখানে কাজের শেষে একটু মানসিক শান্তি তো খুঁজে পাবো। এই বাড়িতে থেকে আর যাই হোক, শান্তি পাবো না কোনোদিন। কথাগুলো তীরের মতো বুকে এসে বিঁধল অনুর। বিরূপাক্ষ আর দাঁড়ালো না। তীব্র রাগে, ক্ষোভে হনহন করে জামা কাপড় নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। সশব্দে বন্ধ করে দিল দরজাটা। ঘরের মাঝখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অনু। এত বড় যৌথ পরিবারের হাজারটা আবদার যে মেয়েটা মুখে হাসি নিয়ে এক লহমায় মিটিয়ে ফেলতে পারে, আজ তার নিজের কাছের মানুষের এই কেয়ারটেকার তকমাটা বুকটাকে ভেঙে চুরমার করে দিল। অনু নিজের কান্না চেপে রাখতে পারল না। দুফোঁটা চোখের জল পড়ল। এগিয়ে গেল ওর প্রিয় জানলাটার দিকে। এইখানেই যে খোলা আকাশটা দেখতে পায়, সেইখানে তাকিয়েই কত সময় কাটিয়ে দিতে পারে ও। বড্ড ভালোবাসে খোলা আকাশ। মুখার্জি বাড়ির হাঁড়ির খবর থেকে শুরু করে অন্দরের সব কুটকাচালি পুঁটির চোখ এড়ায় না কিছুই। সেই বাড়ির মেজ বউ অন্নপূর্ণাকে মনে মনে বড্ড ভালোবাসে, শ্রদ্ধা করে। তাই বড় বৌদি রাজলক্ষ্মীর এই কুটিল চাল আর বড়বাবুর এই আকস্মিক বিরিয়ানির আবদার তার গা একেবারে জ্বালিয়ে দিয়েছে। সে স্পষ্ট বুঝতে পেরেছে এটা মেজ বউয়ের ডানা ছাঁটার একটা পরিকল্পিত ষড়যন্ত্র। নিজের ক্ষোভ উগড়ে দিতে সে তো সোজা হাজির হলো একেবারে বড় মা অর্থাৎ কমলা দেবীর দরবারে। বলি, ও বড় মা, জব তো করছো, কিন্তু সংসারে যে কি অধম্য হয়ে গেল সে খবর রাখো কি কিছু? কমলা দেবী তো চমকে উঠল। পুঁটি খেপেছে, তার মানে কিছু তো একটা হয়েছেই। কিরে পুটি, সকাল সকাল ওরকম মুখ খাড়া করে কি বলছিস? কি অধম্য হলো আবার শুনি? অধম্য নয় তো কি, ওই যে বড়বাবু ব্যাঙ্গালোর থেকে এলেন, দিয়ে 5 দিন হাত পা গুটিয়ে বসে রইলেন। যেই আজকে মেজবাবু ছুটি পেলেন, মেজ বৌদিকে নিয়ে ঘুরতে যাবেন ঠিক করলেন।
অমনি বড়বাবুরও মনে পড়লো বন্ধুদের ভোজ খাওয়াতে হবে। শখ একবারে উতলে উঠলো। আজ রাতে বিরিয়ানি, চিকেন চাপ চাই চাই। কমলা দেবী তো অবাক, বাড়িতে পার্টি অথচ তিনিই জানেন না। সে কি রে, নীলু আজ রাতে বন্ধুদের ডেকেছে, বিরিয়ানি হবে? কই, আমাকে তো কিছু বলেনি। তা অনু কি বললো? ও তো বীরুর সাথে বেরোবে। মেজ বৌদি আবার কি বলবে? ওনার তো আবার বুক ফাটলেও মুখ ফোটে না। বড়বাবু যেই না একটু ভালো মানসি দেখালো, অমনি গলে জল হয়ে গেল। নিজের মুখের অন্ন পরের পাতে তুলে দেওয়া তো আবার ওনার অভ্যেস। ওইদিকে তো আবার মেজবাবু রেগে আগুন। এই তো দেখলাম হাসপাতাল চলে গেল। চশমাটা চোখ থেকে খুলে একটু আঁচল দিয়ে মুখটা মুছে নিল কমলা দেবী। তারপর বলল, আহারে, কতদিন বাদে বীরুটা ছুটি পেল। অনু নীলুর মুখের ওপর বলতে পারলো না আমার কাজ আছে? মেয়েটা বড্ড নরম, এই হয়েছে মুশকিল। মেজ বৌদি কেন বলবে বড় মা? মেজ বৌদি তো মেশিন। আমার তো রাগ হচ্ছে ওই বড় বউটার ওপর। বলি, বড় বাবুর যদি বন্ধুদের খাওয়াবার এতই শখ, তাহলে বড় বৌদি স্কুলে না গিয়ে আজ বাড়িতে থাকলো না কেন? বরের বন্ধুরা আসবে, নিজের মা বোন আসবে, আর রাঁধবে নাকি মেজ বউ? তা নিজে তো সকাল থেকে এদিক ওদিক ঘোরাঘুরি করলো, টেবিলে লবাবের মতন বসে বইয়ের পাতা উল্টালো। বলি, একটু কাজকর্ম তো এগিয়েও রাখতে পারতো, নাকি গতরে উই পোকা ধরেছে? একদিন রান্নাঘরে ঢুকলেই ম্যাডাম এবারে গলে যাবে। বড় বউ সত্যি সংসারের একটাও কাজ করে না, কমলা দেবী ভালো করেই জানে। তাই বড় বউয়ের ওপর সেও খুব একটা সদয় তো নয়, বরং বিরক্তই লাগে। কিন্তু পুঁটিকে শাসন করাটা প্রয়োজন, তাই হাসি পেলেও কোনো রকমে হাসিটা আটকে কমলা দেবী বলল, এই পুটি, বড্ড মুখে মুখে কথা হয়েছে তোর। বড় বৌমা স্কুলে চাকরি করে, ও কি করে করবে? আহারে, আবার চাকরি করে? বলি বড় মা, গত মাসে যখন বড় বৌদির বাপের বাড়ির ওদিকে কার বিয়ে হলো, তখন তো 3 দিন স্কুল কামাই করে সেই আইবুড়ো ভাত থেকে বউ ভাত অব্দি কাটিয়ে দিল। তখন চাকরির কথা মনে ছিল না। আসল কথা হলো, মেজ বৌদির ভালো মানুষের সুযোগ নিয়ে সবাই মিলে ওকে খাটিয়ে মারার ফন্দি। তুমিই তো কালকে মেজবাবুকে বললে আজ কোথাও থেকে একটু ঘুরে আসতে, আর দেখলে বড় বৌদি কেমন কলকাঠি নেড়ে সব উলট পালট করে দিল। মেজ বৌদিও তো মানুষ বড় মা, ভূত পেতনি তো আর নয় যে মুহূর্তের মধ্যে সংসারে সব আবদার মিটিয়ে ফেলবে। ওরও তো একটা জীবন আছে, একটা মন আছে। কমলা দেবী একটু ভাবল, মেয়েটাকে নিয়ে চিন্তা হয় না এমনটা নয়, বড্ড বেশি সংসারে ডুবে যাচ্ছে মেয়েটা, নিজের জন্য ভাবার সময়ই নেই তার। তুই ঠিকই বলেছিস পুটি, অনুটা এই বাড়ির জন্য সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে। বীরুটা নিশ্চয় রেগে গেছে, আবার ঘরে অশান্তি হবে। অশান্তি তো লেগে গেছে বড় মা, আমি তো দেখে এলাম। মেজবাবু গজগজ করতে করতে বাথরুমে ঢুকলেন, আর মেজ বৌদি জানলার ধারে দাঁড়িয়ে চোখ মুছছে। এই তোমাদের মন জুগিয়ে চলতে গিয়ে যদি মেজ বৌদি সোনার সংসারে ভাঙন ধরে, সেদিন বুঝবে সবাই কেঁদে মরলেও কিচ্ছু করতে পারবে না। মেজবাবুর যা জেদ আমরা তো জানি। যাক বাবা, অনেকটা বেলা হলো, আমি চললাম রান্নাঘরে কুমড়ো শাক কাটতে। মেজ বৌদি নিচে নামলে আমি তোর মুখের দিকেই তাকাতে পারবো না। উফ, আমার যে কি কষ্ট হচ্ছে বড় মা। এই বড় বৌদি যদি আমার বড় বউ হতো না, চাপকে একবারে সোজা করে দিতাম। পুঁটির কথায় আর কান দিল না কমলা দেবী। তার চিন্তা, ছেলে হাসপাতাল চলে গেল, অথচ যে ছেলে মাকে না বলে বাড়ি থেকে বেরোয় না, তাকে বলে গেল না। বীরু হসপিটাল চলে গেল, আমাকে বলে গেল না তো। উত্তর কলকাতার একটা নামকরা বড় হসপিটালের ডক্টরস লাউঞ্জ। বিরূপাক্ষ টেবিলের সামনে বসে একটা ফাইলের পাতা উল্টাচ্ছে, কিন্তু তার চোখ দুটো অন্য কোথাও স্থির। মন যে এখানে থেকেও নেই। ঠিক সেই সময় স্টেথোস্কোপ গলায় ঘরে ঢুকে এলো ডক্টর কঙ্কনা মিত্র, বিরূপাক্ষর কলেজের বান্ধবী। মনে মনে
সে বিরূপাক্ষকে ভীষণ পছন্দ করে। কলেজের দিনে তাদের মধ্যে একটা স্পেশাল কিছু তো ছিলই। তবে বিরূপাক্ষ আর কঙ্কনা একে অপরকে কিছুই বলতে পারেনি। ধীরে ধীরে বিরূপাক্ষর মন থেকে কঙ্কনার জন্য অনুভূতিটা চলে গেছে, কিন্তু কঙ্কনা ভুলতে পারেনি। বিরূপাক্ষকে এই অসময়ে হাসপাতালে দেখে ও বেশ অবাক হলো। এ কি বীরু, তুই আজ হসপিটালে? আজকে তো তোর অফ ডে ছিল, হঠাৎ চলে এলি যে? এমনি চলে এলাম। বাড়িতে বসে বসে বোর হওয়ার চেয়ে হসপিটালে কাজের মধ্যে থাকা অনেক ভালো। এমনি মানে? মুখটা এত ভার কেন বলতো? কি হয়েছেটা কি তোর? আমাকে অন্তত লুকোস না। কি আর বলি কঙ্কনা, আজ কতদিন পর একটা ছুটি পেয়েছিলাম। ভেবেছিলাম অনুকে নিয়ে একটু বাইরে লাঞ্চ করতে যাব। একটা ভালো রেস্তোরাঁয় টেবিল অবধি বুক করেছিলাম। আর এখন ম্যাডাম যেতে পারবেন না। ব্যাস। কেন, অনুর আবার কি হলো? শরীর খারাপ? আরে না না, অনুর আবার শরীর খারাপ হতে আছে? ডক্টরের বউ, ওনার ভাসুর মানে আমার বড়দাদা নীলাদ্রি শেখর মুখার্জি, বাবা ব্যাঙ্গালোর থেকে উনি এসে উদ্ধার করেছেন। তাই আজ রাতে ওনাকে ওনার বন্ধুদের নিমন্ত্রণ করতে হয়েছে। মুখার্জি বাড়ির আদব কায়দা সব দেখাবে নাকি? বাড়িতে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, মৎস্য হবে। আর আমার মিসেস মানে আমাদের মুখুজ্জি বাড়ির মেজ বৌমণি, উনি ছাড়া তো সংসারের হাঁড়ি নড়বে না। সেও দায়িত্ব পালন করতে একেবারে এক পায়ে রাজি হয়ে রান্নাঘরে ঢুকে পড়েছে। সত্যি বীরু, আমি কিন্তু এবার অনুর এই স্বভাবটা একদম মেনে নিতে পারছি না। অনুর এবার একটু বোঝা উচিত যে সংসার আর হাজবেন্ড দুটোকে কিভাবে ম্যানেজ করতে হয়। বুঝলে তো, ও তো নিজেকে ওই মুখুজ্জি বাড়ির 24 ঘন্টার কেয়ারটেকার বানিয়ে রেখেছে। কি বলবো বলতো? ওটাই তো ভুল করছে। এভাবে চলতে থাকলে অন্নপূর্ণার নিজের লাইফটা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। নিজের সমস্ত আশা আকাঙ্ক্ষা ওইভাবে রান্নাঘরে শেষ করে দিয়ে ও তো নিজেরও ক্ষতি করছে। সে তো সবাই বুঝতে পারছে, কিন্তু যার বোঝার দরকার সে বুঝলে তো। আমার মনে হয় তোর এখনই অনুকে কড়াভাবে বোঝানো উচিত। সংসারে তো আরও সবাই রয়েছে, তাদেরও দায়িত্ব নেওয়া উচিত। একা অনুই কেন সব সামলাবে? তুই ওকে প্রশ্রয় দেওয়া বন্ধ কর বীরু, নইলে নিজের লাইফটা উপভোগী করতে পারবি না। তা তুই ঠিকই বলেছিস কঙ্কনা। আমি আজ রাগের মাথায় ওকে অনেক কথাই শুনিয়ে এসেছি। জানি না আদৌ কতটা বুঝবে। চল, রাউন্ডে বেরোতে হবে। আজ ডাবল শিফটে ডিউটি করব আমি। আচ্ছা বাই দ্য ওয়ে, ওই কাল আমার আন্ডারে কতগুলো পেশেন্ট ভর্তি হলো না? একটু ডিটেল ফাইলটা আনতো। কঙ্কনার মনে অনুর প্রতি একটা অদ্ভুত ক্ষোভ তৈরি হলো। আর অন্য কোণে বিরূপাক্ষের এই একাকিত্ব দেখে একচিলতে অধিকারের ইচ্ছে যেন মাথা চারা দিয়ে উঠল। মনে মনে ভাবল, বীরুর মতো একটা ছেলেকে যে মেয়ে অবহেলা করতে পারে সে বীরুর যোগ্যই নয়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনু এসেছে শাশুড়ির কাছে। ওই বিছানাপত্র একটু গুছিয়ে টুছিয়ে দেবে, এই সুযোগ। কমলা দেবী অনুর হাতটা নিজের হাতে নিয়ে বলল, অনু, বীরু চলে গেছে বুঝি? হসপিটাল গেল? হ্যাঁ মা, ও বলল ওর নাকি খুব জরুরি একটা কি কাজ আছে, ডাবল শিফটের ডিউটি করবে। কমলা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, ও কাজ করতে যায়নি অনু, ও রাগ করে চলে গেছে। শোনো, একটা কথা মনে রেখো, তুমি এই সংসারে সবার আবদার মেটাও, সবাইকে ভালোবেসে আগলে রাখো, কিন্তু সবার আগে তুমি বীরুর স্ত্রী, তারপর এই মুখার্জি বাড়ির মেজ বউ। স্ত্রীর দায়িত্বটা কিন্তু মেয়েদের জীবনে সবার আগে পালন করা উচিত। অনু কি বলবে বুঝতে পারল না। ভুল করেছে, কিন্তু দাদার মুখের ওপর কথা বলতে পারেনি। বড়দের মুখের ওপর কথা বলতে ও তো শেখেনি। আসলে মা, আমি আসলে দাদার কথাটা... তা নীলু যখন বাড়িতে বন্ধুদের ডাকলো তখন কি ব্যবস্থা হবে বলল? বড় বৌমা তো আজ নিজেই থাকতে পারতো, তা সে থাকলো না কেন?
না না, বড়দির আসলে কি একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে বলল, অফ দেওয়া যাবে না। আর আমি তো আছি মা, আমি সব একাই সামলে নেব, আমার কোনো অসুবিধা হবে না। আর আমরা তো অন্য কোনো দিনও বাইরে খেতে যেতে পারি, অসুবিধা হবে না মা। ওর রাগ পড়ে যাবে তাড়াতাড়ি, তুমি চিন্তা করো না। সামলে তো তুমি ঠিকই নেবে বৌমা, তোমার সে ক্ষমতা আছে আমি জানি, কিন্তু একটা কথা মনে রেখো, সংসারের সবাইকে খুশি করতে গিয়ে নিজের কাছের মানুষটাকে হারিয়ে ফেলো না। কমলা দেবীর কথাগুলো অনুর বুকের ভেতরটা একেবারে তোলপাড় করে দিল। নিজের মানুষটাকে হারিয়ে ফেলো না যেন, বাক্যটা ওর কানে যেন প্রতিধ্বনিত হতে লাগলো। কমলা দেবী আর দাঁড়ালো না, বারান্দার দিকে একটু এগিয়ে গেল। হাঁটাহাঁটি করলে মনটা একটু ভালো থাকে, তাই বিকেলের এই সময়টা বারান্দাতেই একটু হাঁটে। এদিকে অনু শাশুড়ি মায়ের বিছানাতেই ধপ করে বসে পড়ল। চোখের সামনে শুধুই বিরূপাক্ষর অভিমানী মুখটা ভাসছে। এদিকে পুঁটি নিজের কাজ করে ফেলেছে। রিমি আর ছোটন বাড়ি আসা মাত্রই তাদের কানে বড় বৌদির এই যে কূটনীতি, সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে। মেজ বউকে কিভাবে বড় বউ ঘরের মধ্যে আটকে রাখলো তার বিস্তারিত বিবরণ শুনে রিমির তো মাথায় হাত। বড় বৌদিকে তারও খুব একটা পছন্দ নয়। ছোটনকে নিয়ে সে চলল নিজের ঘরে। তারপর ছোটনের হাতটা ধরে বলল, এই ছোটন, শুনলি তো পুটিদি কি বলল? সব বড় বৌদি নাকি ইচ্ছে করে করেছে। মিজদা আর মেজ বৌদির লাঞ্চটা একেবারে ভেস্তে দিয়েছে। সত্যি এই বড় বৌদিটা না খুব হিংসুটে। তুই বল, সকালবেলা বৌমনি আমাকে দই চিনি খাইয়ে দিয়ে পাঠালো বলেই তো আমার ইন্টারভিউটা ভালো হলো এত, আর নিজে বেচারি একটু লাঞ্চে যাবে সেটাও হলো না। তারপর মেজদা রেগে মেগে হসপিটালে বেরিয়ে গেল। মেজদাটাও না খুব অবুঝ, মনে হচ্ছে আমাদেরই কিছু একটা করতে হবে, বুঝলি? ভাবছি আজ রাতে ওদের জন্য একটা ভালো হোটেলে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে দেবো। না না, ধুর, ডিনার যাবে নাকি ওরা? বৌমনি তো রাতে বিরিয়ানি রেঁধে এমনই ক্লান্ত হয়ে পড়বে, তখন কি আর ওসবের এনার্জি থাকবে? হ্যাঁ, তার চেয়ে বরং তুই এমন কিছু কর যাতে বৌমনি এই সংসার থেকে কদিনের জন্য ছুটি পায় পুরোপুরি। তাহলে বেড়াতে যাওয়ার প্ল্যানটা কেমন হয়? মিজদা আর মেজ বৌদির তো 3 বছর কেটে গেল বিয়ের, অথচ ভালো করে কোথাও ঘুরতেই যাওয়া হয়নি। শুধু পুরী গেছে, তা ওই গোষ্ঠীকে সঙ্গে নিয়ে। ছোটন একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠল। উফ, এই তো ফাটাফাটি আইডিয়া। কিন্তু দূর, এই কোথাও বললে না বৌমনি রাজি হবে না। মায়ের ওষুধকে দেবে, মিঠাইয়ের বিনুনিকে করবে, আমরা বরং সবাই একসাথেই যাই ইত্যাদি ইত্যাদি এসব বলবে, দেখবি। দূরে কে যেতে বলেছে? কাছাকাছি মন্দারমণি পাঠিয়ে দিই। মেজদা ড্রাইভ করতে ভালোবাসে, নিজেদের গাড়ি নিয়ে সোজা সমুদ্রের পাড়ে। এই তো একদম মনের কথাটা বলেছিস। মেজদার মনটাও ভালো হয়ে যাবে। তুই চট করে একটা ভালো বিচ রিসর্ট বুক কর তো। হ্যাঁ, একদম সমুদ্রের মুখোমুখি একটা রুম বুক করছি। বৌদিকে কিচ্ছু আগে ভাগে জানাবো না, বুকিং আইডি সরাসরি মেজদার ফোনেতে পাঠিয়ে দেবো। দারুণ সারপ্রাইজ হবে। কিন্তু বৌমনি দুদিন না থাকলে মায়ের তদারকি, বর্দার আবদার এইসব সামলাবে কি? বড় বৌদি তো একটা আঙুলও নাড়াবে না। কেন? আমরা তো আছি। এই 2 দিন মায়ের দেখাশোনা থেকে শুরু করে সব কাজ তুই আর আমি মিলে ভাগ করে নেব। মেজ বৌদিকে আমরা একটা দিনের জন্য আর এখানে আটকে রাখছি না মানে রাখছি না। টান, তুই রিসর্ট বুক করে দে, তারপর চুপি চুপি মেজদাকে ফোন করে প্ল্যানটা জানিয়ে দে। এই দেখ, বুকিং ডান। বুকিং আইডিটা মেজদার হোয়াটসঅ্যাপে অলরেডি ফরওয়ার্ড করে দিয়েছি। এবার তুই চট করে মেজদাকে একটা ফোন কর তো। মেজদাকে ফোন করার কথা শুনেই ছোটনের তো একেবারে গলা শুকিয়ে কাঠ। ওরে বাবা, আমি ফোন করব? তুই পাগল হয়ে গেছিস দিদি?
উটিদির মুখে শুনলাম সকালবেলা মেজদা যা রেগে মেগে হসপিটালে গেছে, এখন ফোন করলে হয়তো রাগের মাথায় ফোন ধরবেই না, আর ধরলেও আমার ওই ইন্টারভিউ নিয়ে 1000টা প্রশ্ন করবে। হ্যাঁ হ্যাঁ, তুই বরং কর, তুই কর। মেজদাকে মোটামুটি এই বাড়ির সবাই অল্প বিস্তর ভয় পায়, রিমি বা কেন বাদ যায়। ওরে বাবা, না না, আমি কল করতে পারবো না। মেজদা রেগে থাকলে আমার বড্ড ভয় করে ভাই। তুই তো জানিস রেগে গেলে কি পরিমাণ বকা খেতে হয়। তুই কর না ছোটন, লক্ষ্মীটি। আরে তুই তো শুধু মেজদার ঝাড় খাবি, আর আমি ফোন করলে তো মারও খেতে পারি। আমি বাবা মেজদাকে বলতে পারবো না। ধুর, তুই একটা ভিতুর ডিম। সকালবেলা অত বড় একটা ইন্টারভিউ দিয়ে এলি, আর এখন মেজদাকে একটা ফোন করতে তোর হাত কাঁপছে। বেড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে? তোর প্ল্যানিং, তোর টাকা, তুই করগে যা ফোন। পিপির ঘরে ছোট কাকাই আর পিপির গলার শব্দ পেয়েই মিঠি এসেছে ছুটতে। পিসি আর কাকাই দুজনে খানিকটা মারামারি করছে দেখে ও বেশ আগ্রহ নিয়ে বলল, কি গো পিপি, ছোটকা, তোমরা দুজনকে কিসের জন্য ঠেলছো? কাকে ফোন করতে হবে বলো না, আমি করে দেবো। রিমি আর ছোটন মুহূর্তের জন্য থমকে গেল, তারপর দুজনের দিকে তাকিয়ে চোখে চোখ মেলালো। দুজনের ঠোঁটের কোণেই দুষ্টুমির হাসি খেলে গেল। মেজদার গলায় ঘন্টা বাঁধার মোক্ষম একটা অস্ত্র পেয়ে গেছে, মিঠাই রানী। আদর করে মিঠিকে বুকে টেনে নিয়ে রিমি বলল, এই তো আমাদের বাড়ির হিরোইন চলে এসছে। শোন না মিঠাই সোনা, তুই তোর মেজ কাকাকে একটা ফোন করবি? মেজ কাকাইকে? হ্যাঁ করবো তো, কিন্তু কি বলবো? ছোটন এবার এগিয়ে এলো, তারপর ভালো করে বুঝিয়ে দিল মিঠাইকে। তুই কাকাইকে ফোন করে বলবি যে, কাকাই তোমার ফোনে একটা দারুণ মজার সারপ্রাইজ মেসেজ গেছে হোয়াটসঅ্যাপে, তুমি ওটা এক্ষুনি দেখো। ব্যাস এইটুকুই বলবি। আমরা না কাকাই আর বৌমণিকে একটা বড় সারপ্রাইজ দেব, বুঝলি? সত্যি সারপ্রাইজ? ইয়ে, তাহলে তো আমি এক্ষুনি করব। দাও দাও ফোনটা দাও। রিমি আর ছোটন তো স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিরূপাক্ষর নাম্বারে ডায়াল করে ফোনটা মিঠাইয়ের হাতে দিয়ে দিল। দুবার রিং হতে বিরূপাক্ষর গম্ভীর আর ক্লান্ত গলা ভেসে এলো, হ্যাঁ রিমি বল, এখন কেন ফোন করেছিস? জরুরি কোনো দরকার আছে নাকি? কাকাই মিঠিকে রিমি ভেবেছে ভেবেই মিঠাইয়ের তো হাসি পেয়ে গেল। কাকাই, আমি পিপি নই, আমি তোমার মিঠাই মা। ও মা, আমার মিঠাই সোনা, স্কুল থেকে ফিরলে বুঝি? তা পিসির ফোন নিয়ে কি করছো? কাকাই শোনো না, তোমার হোয়াটসঅ্যাপে একটা দারুণ মজার সারপ্রাইজ মেসেজ এসছে। পিপি আর ছোটকা পাঠিয়েছে, তুমি কাজ বন্ধ করে ওটা এক্ষুনি খোলো তো, খুব মজার কিন্তু। আচ্ছা দাঁড়া, দেখছি। ফোনে কয়েক সেকেন্ডের নীরবতা। বিরূপাক্ষ অপর প্রান্তে লক স্ক্রিন খুলে মেসেজটা দেখল। রিসর্টের বুকিংটা দেখেই বেশ মাথাটা গরম হলো। তবে এবার অভিমানে নয়, ভাই বোনের পাকামিতে। মিঠাই, ফোনটা তোর পিসিকে দে তো একবার। কাকাইয়ের গম্ভীর কণ্ঠস্বর শুনে মিঠাই একটু ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি ওর পিপিকে ফোনটা ধরিয়ে দিল। হ্যাঁ রে রিমি, তোদের এই সব পাকামি করতে কে বলেছে শুনি? তোরা মন্দারমণির হোটেল বুক করতে গেলি কেন? তোদের এই সব ফালতু খরচের কোনো দরকার ছিল? ফোনটা রাখ আর বুকিংটা ক্যান্সেল কর এক্ষুনি। আহা মেজদা, ফোনটা রাখিস না। শোন না আমার কথাটা শোন। চাকরি পাওয়ার পর থেকে তোকে কতবার বলেছি না যে তোকে একটা ভালো গিফট দিতে চাই? তুই তো কোনোদিন নিজের জন্য কিছু নিতেই চাস না। এই ট্রিপটা আমার তরফ থেকে তোদের দুজনকে দেওয়া একটা ছোট্ট উপহার। এবার অন্তত না করিস না প্লিজ। এবার ছোটনও একটু সাহস করে এগিয়ে এলো। ফোনের পাশ থেকেই চিৎকার করে বলে উঠল, হ্যাঁ মেজদা, আর আমিও চাকরিটা পেয়ে গেলেই আমার তরফ থেকে কন্ট্রিবিউশনটা দিদিকে দিয়ে দেবো। ছোটনের কথা শুনেই বিরূপাক্ষ আবার বলে উঠল, পাকামি ছোটন, তুই আগে ইন্টারভিউটা পাস কর, চাকরিটা পা, তারপর ওই দিদিকে কন্ট্রিবিউশন দেওয়ার কথা ভাবিস। খালি বড় বড় কথা। আরে মেজদা, এবার আমি একদম শিওর পাস করবো রে। আজ সকালে বেরোনোর সময় বৌমনি নিজের হাতে আমাকে দই চিনি খাইয়ে দিয়েছে। কি তাই তো?
ব্যাস এবার দেখ না কিরম একটা চাকরি লাগায়। ভাই বোনের কাণ্ড দেখে আর নিজের হাসি চাপতে পারল না বিরূপাক্ষ। খুব ভালোবাসে ওরা অনুকে। ওদের এই টান দেখে বিরূপাক্ষর বুকের ভেতরের জমানো সব অভিমান ধুয়ে মুছে জল হয়ে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আবারও ও বলল, সত্যি বাবা, তোরা পারিসও বটে। হ্যাঁ রে, তোরা তো এসব করলি, কিন্তু তোদের মেজ বৌদি সে কি এই বিশাল বড় সংসারের সমস্ত দায়িত্ব মাথার ওপর থেকে নামিয়ে মন্দারমণি যেতে রাজি হবে? আমার তো মনে হয় না। এবার রিমি বেশ কনফিডেন্সের সঙ্গে বলল, মেজ বৌদি কাল সকালে ঠিক তোর পাশের সিটে গিয়ে বসে পড়বে। বৌদিকে রাজি করানোর দায়িত্ব আমাদের মেজদা। তুই শুধু আজ রাতে বাড়ি ফিরে একদম নরম হয়ে থাকবি, একটু রাগ দেখাবি না। বাকিটা আমরা ভাই বোন মিলে দেখে নেব। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। তোরা যখন এত কিছু করলি তবে রান, আমিও দেখি চেম্বারটা রিশিডিউল করতে হবে। এদিকে আজকে ছুটি তো ক্যান্সেল করেই দিয়েছিলাম, কাল না হয় ছুটিটা নিয়ে নেব। কালকে তো সকালে। বিরূপাক্ষের এত আগ্রহ দেখে রিমি আর ছোটন দুজনেই তো খুব খুশি। ফোনটা কেটে যেতেই ওরা একেবারে হাই ফাইভ করলো আর মিঠাই ওদের মাঝখানে ঢুকে আনন্দে নাচতে লাগলো। রাত তখন 8টা। মুখার্জি বাড়ির অন্দরমহলে তখন ইলাহি ব্যবস্থা। রিমি আর ছোটন মিলে বিকেলবেলা অনেক বুঝিয়ে সুঝিয়ে জোড়াজুড়ি করে অবশেষে অনুকে মন্দারমণি যাওয়ার জন্য রাজি করাতে পেরেছে। অন্নপূর্ণা একা হাতে মাটন বিরিয়ানি আর চিকেন চাপের মস্ত যজ্ঞ শেষ করে ঘর দৌড় গুছিয়ে একদম রেডি করে রেখেছে। আমন্ত্রিত অতিথিরাও একে একে বাড়িতে আসতে শুরু করেছেন। অনু একটা সুন্দর শাড়ি পরে সবাইকে জল মিষ্টি এগিয়ে দিচ্ছিল। এমন সময় তার মোবাইল ফোনটা হঠাৎ করেই বেজে উঠল। স্ক্রিনে ভোলা মহেশ্বর নামটা দেখে অনু একটু আড়ালে গিয়ে ফোনটা কানে তুলল। হ্যালো, হ্যাঁ বলো, হসপিটালের কাজ মিটলো তোমার? কখন ফিরছো? অনু, তুমি এক্ষুনি যেভাবে আছো, যে অবস্থায় আছো, ওভাবেই রেডি হয়ে বাড়ির বাইরে এসো দেখি। মোড়ের মাথায় চলে এসো চটপট। বাইরে আসবো মানে? কেন, কি হয়েছে? আরে এই তো সবে বর্দার বন্ধুরা আসতে শুরু করেছে, মাও তো বসে আছেন বসার ঘরে। আমি এখন হুট করে কি করে? আমি কিচ্ছু জানি না ওসব, তুমি শুধু 5 মিনিটের মধ্যে বাইরে চলে আসবে, ব্যাস। আরে আরে, যা, কেটে দিল। কোনোদিন আমার পুরো কথাটা শোনে না। খট করে ফোনটা কেটেও গেল। অন্নপূর্ণা মোবাইলটা কানের কাছ থেকে নামিয়ে একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। ওর বুকের ভিতরটা দুরু দুরু কাঁপছে। একদিকে ঘর ভর্তি অতিথি আর অন্যদিকে বরের এমন আচমকা জেদ। এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরোনো আদৌ ঠিক হবে কি? অনু যখন বসার ঘরের কোণে দাঁড়িয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে, ঠিক তখনই পিছনে এসে দাঁড়ালেন কমলা দেবী। কি হলো কি বৌমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে অত কি ভাবছো? বীরু ফোন করেছিল? তুমি আর দেরি করো না দেখিনি। যাও তো, মোড়ের মাথায় যাও, ও গাড়ি নিয়ে ওখানেই দাঁড়িয়ে আছে তোমার জন্য। কিন্তু মা, এই সন্ধেবেলা বাড়িতে লোকজন আসতে শুরু করেছে তো, বর্দার বন্ধুরা, বর্দির বাপের বাড়ির সবাই। আমি এখন এই অবস্থায় সব ফেলে রেখে চলে যাব, সেটা কেমন দেখাবে মা? আরে ধুর বাপু, আরে কিচ্ছু কেমন দেখাবে না। মায়ের মুখের ওপরে অত কথা বলতে হয় না। সকাল থেকে অনেক করেছিল, রান্না বান্না, ঘর গোছানো। এবার যাও দেখি, নিজের মানুষটার একটু মান ভাঙাও। শাশুড়ির এই অকৃত্রিম স্নেহের আদেশ ফেলতে পারল না অনু। মাথা নিচু করে ম্লান হেসে বাইরের দরজার দিকে পা বাড়ালো। কিন্তু ঠিক এই সময় বসার ঘরে থামের আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিল রাজলক্ষ্মী। মেজ বউকে এভাবে শাশুড়ি মা নিজে দাঁড়িয়ে থেকে
পার করে দিচ্ছেন। না, এমন দেখে তার চোখে মুখে হিংসের আগুন চাপা গেল না। যেই না অনুর রাস্তা আটকাতে এগোলো, অমনি কমলা দেবী ঘুরে দাঁড়িয়ে একেবারে দাপুটে গলায় রাজলক্ষ্মীকে থামিয়ে দিলেন। বড় বৌমা, অনু সকাল থেকে একা হাতে সব কাজ করেছে, কর্তব্যে এক ফোঁটা ত্রুটি রাখেনি। রান্নাবান্না সব রেডি করে দিয়েই গেছে। এবার বাকিটা তুমি আজ সামলে নাও দেখি। অনুর ফিরতে আজ বেশ রাত হবে। কথাটা শেষ করেই কমলা দেবী আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না। নিজের গম্ভীর মুখ নিয়ে রাজলক্ষ্মীকে আর কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই ধীর পায়ে চলে গেলেন নিজের ঘরে। বসার ঘরে তখন একা দাঁড়িয়ে রইল রাজলক্ষ্মী। ওর মনের ভেতরের সব কটা চাল যেন এক নিমেষে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে। রাজলক্ষ্মী মনে মনে রাগে কাঁপতে থাকলো আর ভাবল, বুড়িটা নিজে দাঁড়িয়ে থেকে ছোট বউকে তার বরের সঙ্গে পাঠিয়ে দিল, আর আমি আমার বরের বন্ধুদের সামনে রান্নাঘরে তদারকি করব। ভেবেছিলাম কোথায় মেজ বউয়ের অহংকার ভাঙবো, আর দিন শেষে মা আমাকে কাজের লোক বানিয়ে ছাড়লো। দেখে নেব আমি, এই অপমানের শোধ আমি তুলবই। মোড়ের মাথায় গাড়ি নিয়ে অপেক্ষা করছিল বিরূপাক্ষ। অন্নপূর্ণা গাড়িতে উঠতেই কোনো কথা না বলে সে স্টিয়ারিং ঘুরিয়ে সোজা রওনা হলো শহরের একটা শপিং মলের দিকে। গাড়ির ভেতর প্রথমে বেশ কিছুক্ষণ থমথমে নীরবতা ছিল। অবশেষে অন্নপূর্ণা নিজেই সেটা ভাঙল। আরে, এটা তো শপিং মল। এই রে, এখন এই সময় আমরা শপিং মলে এলাম কেন? এখানে আসার কি প্রয়োজন? প্রয়োজন আছে অনু, আমরা কালই তো বেড়াতে যাব নাকি, তাই তোমার জন্য কয়েকটা ড্রেস কিনতে হবে। আমাদের বেড়াতে যাওয়ার জন্য নতুন জামা কাপড়? ধুর, আমার তো সবই আছে। কি আছে শুনি? তোমার ওই আলমারি ভর্তি শাড়ি ছাড়া আর কিছু আছে ওখানে? কেন, কি সুন্দর সুন্দর শাড়ি আছে বলো তো। আর শাড়ি ছাড়াও তো দুটো চুড়িদার আছে, তুমি কিনে দিয়েছিলে, আমার তো পরাই হয়নি। আরে ধুর বাবা, ওগুলো নিয়ে যাব না। ওসব শাড়ি চুড়িদার কিচ্ছু চলবে না। তুমি বিয়ের আগে যেরকম ড্রেস পরতে, জিন্স, লং ড্রেস, কোট সেট নাকি সব বলতে, সেসব আজ কিনতে হবে, চলো। হ্যাঁ, তাই আবার কেনে নাকি? মুখার্জি বাড়ির মেজ বউ হয়ে আমি এখন ওয়েস্টার্ন পোশাক পরবো? দেখলে মা আর বাকিরা কি ভাববেন বলো তো? আমি তো বিয়ের পর থেকে সবসময় শাড়িই পরি, মা তো সেটাই পছন্দ করে। মা পছন্দ করে বুঝলাম, কিন্তু আমি তো করি না। আর তাছাড়া তুমি এই ট্রিপে আমার সঙ্গে বেড়াতে যাচ্ছ, অতএব সেখানে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, বুঝলে? না 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 না, আমি ওসব পড়তে পারবো না। এই শোনো অনু, ভুলে যেও না যে আজ সকালে কিন্তু তুমি তোমার প্রমিস ভেঙেছো। তাই এই 3 দিন আমি যা যা বলবো তোমাকে ঠিক সেটাই করতে হবে, কোনো কথা শুনবো না। ওহ, কি আশ্চর্য। চলো। না, অন্নপূর্ণা আর কোনো যুক্তি খুঁজেই পেল না। চুপচাপ মাথা নিচু করে বিরূপাক্ষর কথা মতো সম্মতি জানিয়ে ঘাড় নাড়ল। শপিং মলের একটা নামি ব্র্যান্ডের কাউন্টারে ঢুকে বিরূপাক্ষ নিজেই ঘুরে ঘুরে বেশ কয়েকটা ড্রেস দেখল। তারপর একটা দারুণ সুন্দর আধুনিক স্কার্ট আর টপ বেছে নিয়ে অনুর হাতে ধরিয়ে দিল। তারপর ভোলা মহেশ্বর তার অন্নপূর্ণাকে নির্দেশ দিল ট্রায়াল রুমে ঢুকে একবার পরে দেখতে। অন্নপূর্ণা কি বা করে, হাতে নিয়ে ইতস্তত করে ট্রায়াল রুমে ঢুকে গেল। বাইরে কাউন্টারের সোফায় অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলো বিরূপাক্ষ। কিছুক্ষণ পর ট্রায়াল রুমের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। অন্নপূর্ণা অত্যন্ত লাজুক মুখে কিছুটা অস্বস্তি নিয়ে বাইরে বেরিয়ে এলো। বিরূপাক্ষ সোফা থেকে উঠে দাঁড়িয়ে ওর দিকে তাকাতেই ওর চোখের পাতা ফেলা বন্ধ হয়ে গেল। অনুর 2 হাতে তখনও জলজল করছে লাল সাদা শাঁখা পলা, কপালে সিঁদুরের টিপ আর সিঁথিতে চওড়া করে সিঁদুর। অথচ ওর
পরনে একটা আধুনিক ওয়েস্টার্ন স্কার্ট আর টপ। এই সম্পূর্ণ দুটো সাজের মেলবন্ধনেও অনুকে চমৎকার লাগছে। বিরূপাক্ষ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কি দেখছো অমন হাঁ করে? খুব বাজে দেখতে লাগছে তো, আমি জানতাম। না, বিরূপাক্ষ অনুর কথার কোনো উত্তর দিল না। মন্ত্রমুগ্ধের মতো ধীর পায়ে এগিয়ে এলো অনুর একদম কাছাকাছি। তারপর আলতো করে হাত রাখলো অনুর নরম গালে। এ কি 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 করছোটা কি তুমি? এটা পাবলিক প্লেস, চারপাশে কত লোকজন রয়েছে, কেউ দেখে ফেললে। আরে হাসে, কি হয়েছে তাতে? লোকে দেখলে দেখবে, আরে বউটা তো আমার নাকি, অন্য কারোর তো আর নয়। পরের দিন সকাল, ঝকঝকে নীল আকাশ আর ফুরফুরে হাওয়াকে সাক্ষী রেখে বিরূপাক্ষর গাড়িটা হাইওয়ে ধরে ছুটে চলেছে মন্দারমণির দিকে। দুপাশে সবুজ গাছপালা আর ধানক্ষেত দ্রুত পেরিয়ে যাচ্ছে পিছনের দিকে। গাড়ির ভিতরে হালকা একটা মিউজিক বাজছে। বিরূপাক্ষ আর অনু দুজনের মনে এক রাশ খুশি আর উত্তেজনা। বিরূপাক্ষ এক হাতে স্টিয়ারিং ধরে বাঁ হাতটা বাড়িয়ে দিয়ে মাঝে মাঝেই অনুর ওই শাঁখা পলা পরা হাতটা আলতো করে নিজের মুঠোয় চেপে ধরছে। এই মুহূর্তে দুজনের মনেই মুক্তির আনন্দ ভিড় করে আসছে। মনে পড়ছে বিয়ের আগের সেই স্মৃতিগুলো। সম্বন্ধ করে বিয়ে হলেও বিয়ের আগে হাতে গুনে 3-4 দিন ওরা সামনাসামনি দেখা করার সুযোগ পেয়েছিল। তারপর তো বিয়ের পর সংসারের 24 ঘন্টার চাপ আর হসপিটালের ইমার্জেন্সি ডিউটির চক্করে কোথাও একটা দিনের জন্য ওরা দুজন একা বেরোনোর সুযোগই পায়নি। আজ 3 বছর পর ওরা এই প্রথম শুধুমাত্র নিজেদের মতো করে কিছুটা সময় কাটাতে চলেছে। ঠিক এমনই একটা আনন্দ ঘন মুহূর্তে হঠাৎ করেই বেজে উঠল অন্নপূর্ণার মোবাইলটা। হ্যালো, হ্যাঁ বড় বৌদি বলো, সব ঠিকঠাক আছে তো? বলছি মা ওষুধ খেয়েছে? সবই তো ঠিকঠাক আছে, কিন্তু সকাল থেকে মিঠাইটা কি জ্বর বাঁধিয়ে বসেছে। কি বললে? মিঠাইয়ের জ্বর? কই, আমাকে তো কেউ কিছু। এই মা, তোমাকে কেউ জানায়নি না? ইস, তোমরা বেড়াতে যাচ্ছ আর আমি বলে দিলাম। আসলে বীরুকে ফোন করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। ওই ওষুধটা একবার দিয়েছি আর দেবো কিনা। খুব জ্বর এসেছে, খুব শরীর খারাপ। এ বাবা, আমাকে আগে কেন বলনি? আমি আমি তাহলে এখনই ফিরে যাই? না না, ও এখন ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে ঘুরে এসো, একদম এখানকার চিন্তা করো না। হ্যাঁ, আমি রাখি। হ্যাঁ, মিঠাইটা আবার কাঁদছে। অন্নপূর্ণা ফোনটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে বসে রইল। ওর মনের ভিতরের সব আনন্দ যেন এক পলকে কর্পূরের মতো উবে গেল। ও তীব্র দৃষ্টিতে পাশে বসে থাকা বিরূপাক্ষর দিকে তাকালো। ওর চোখে মুখে তখন রাগ আর অভিমান। অনু, কি হয়েছে? মুখটা এরম কেন? মিঠাইয়ের এত শরীর খারাপ, ধুম জ্বর এসেছে, আর তুমি সেসব জেনেও আমাকে কিচ্ছু বলনি, লুকিয়ে গেছো আমার কাছ থেকে। যা বাবা, এতে এত চিন্তার কি আছে? আর লুকিয়ে যাওয়ারই বা কি আছে? আরে বাবা, ভাইরাল ফিভার একটা নর্মাল বিষয়। লুকিয়ে আইসক্রিম খেয়েছে, আর তুমি যদি জানতে তাহলে তো অস্থির হয়ে উঠতে। মাঝ পথেই হয়তো গাড়ি ঘুরিয়ে আবার বাড়ি ফেরত যেতে বলতে, তাই বলিনি। ও একটা ছোট বাচ্চা বীরু, শরীর খারাপ হলে ও বাড়ির সবাইকে খোঁজে, আমাকেও খোঁজে। আর কালকে তো আমি ওকে আইসক্রিমটা কিনে দিয়েছিলাম। ইস, আমার জন্য একটা বাচ্চা এত কষ্ট পাচ্ছে। আরে বাবা, তুমি এত নিষ্ঠুর হতে পারলে কি করে বলো তো? ভাবো কেন তুমি? ছোটদের জন্য এটা একটা কমন ফ্যাক্টর। বাড়িতে সবাই আছে। এক লহমায় গাড়ির ভেতরের সেই চেনা রোম্যান্টিক পরিবেশটা সম্পূর্ণ বদলে গেল। একটা ভারী দমবন্ধ করা নিস্তব্ধতা গ্রাস করলো গাড়ির ভিতরটাকে।
অন্নপূর্ণার মনটা তখন ছটফট করছে বাড়ির ছোট্ট মিঠিটার জন্য। বিরূপাক্ষ তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো ঠিকই, বলল যে বাড়িতে রিমি, ছোটন, দাদা সবাই রয়েছে, ওষুধ দেওয়াও হয়েছে, কিন্তু কে শোনে কার কথা। অন্নপূর্ণার অবাধ্য চোখ দিয়ে জল পড়েই চলেছে। বিরূপাক্ষ মনের ভিতর জমানো সমস্ত রাগ আর ধৈর্যের বাঁধ এক ঝটকায় ভেঙে দিল। ওর মনে হলো এত কিছুর পরেও অন্নপূর্ণার কাছে সংসারের দায়িত্বটাই গুরুত্ব পাচ্ছে। তাদের একান্তে 3টে দিন কাটানো যেন অন্নপূর্ণার কাছে কোনো গুরুত্বই রাখে না। প্রচণ্ড রাগ আর চরম বিরক্তিতে বিরূপাক্ষ হঠাৎ একটা কড়া ব্রেক কষল হাইওয়ের মাঝখানেই। তারপর গাড়িটা ঘুরিয়ে নিল। এ কি, তুমি গাড়ি ঘোরাচ্ছ কেন? আরে কি হলো? আরে মন্দারমণি যাব না, গাড়ি ঘোরাচ্ছ কেন? বিরূপাক্ষ অনুর কোনো বারণ শুনল না। ওর চোয়াল শক্ত, চোখে মুখে একটা কঠিন ভাব। ও কোনো উত্তর না দিয়ে স্ট্রিমিং হুইলটা শক্ত করে ধরে তীব্র গতিতে গাড়ি চালিয়ে ফিরতে লাগলো কলকাতার দিকে। হাইওয়ের গতিকে হার মানিয়ে কিছুক্ষণের মধ্যেই গাড়িটা এসে থামল উত্তর কলকাতার সেই মুখার্জি বাড়ির সদর দরজার সামনে। বিরূপাক্ষ ঝুঁকে গিয়ে অনুর পাশের লকটা খুলে দিল। নামো, নেমে যাও গাড়ি থেকে। দরজা খুলে নেমে যাও অনু। এ কি, এমা তুমি আসবে না? তুমি কোথায় যাচ্ছ? না, আমি আসবো না। আমার ছোট বোনটা নিজের প্রথম মাইনের টাকা দিয়ে অত দামি একটা বিচ রিসর্ট বুক করেছে। এই টাকাটা না আমি স্রেফ তোমার এই সংসারের খামখেয়ালিপনার জন্য জলে যেতে দিতে পারি না। তুমি তোমার মনের মতো করে বাড়ি, সংসার, লোকজন সবকিছু সামলাও, ওটাই তোমার আসল জায়গা। আর আমি এই 2 দিনের ছুটিটা পেয়েছি, আমি একাই না হয় মন্দারমণি গিয়ে এনজয় করে ঘুরে আসি। বিরু শোনো, রাগ করো না প্লিজ। আর হ্যাঁ, প্লিজ এই 2টো দিন দয়া করে তোমার সংসারের কোনো অজুহাত বা কোনো সমস্যা নিয়ে আমাকে ফোন করে বিরক্ত করবে না। তোমার সাধের সংসার তুমি একা বুঝে নাও। না, অনু আর কিচ্ছু বলার সুযোগটুকুই পেল না। চোখে টলমল জল নিয়ে শুধু তাকিয়ে রইল। বিরূপাক্ষ এক ঝটকায় অ্যাক্সিলেটারে চাপ দিল আর ধুলো উড়িয়ে গাড়িটা চোখের পলকে রাজপথের মোড়ে মিলিয়ে গেল। অন্নপূর্ণা কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে ঢোকার জন্য পা বাড়ালো। আর ওদিকে গাড়িটা কিছুটা এগিয়ে যেতেই বিরূপাক্ষ পকেট থেকে মোবাইল ফোনটা বের করলো, ব্লুটুথ অন করে ডায়াল করলো নাম্বার। ওপার থেকে ভেসে এলো একটা চেনা মহিলা কণ্ঠস্বর। হ্যালো কঙ্কনা, তুই আজকে ফ্রি আছিস রে? অন্নপূর্ণাকে একা রেখে বিরূপাক্ষ চলে গেল মন্দারমণি। একাই গেল নাকি সঙ্গে করে কাউকে নিয়ে গেল? এবার অন্নপূর্ণা কি করবে? ওর হাজবেন্ডের মান ভাঙাতে পারবে, নাকি অন্নপূর্ণার জীবনে অপেক্ষা করছে আরো বড় কোনো সারপ্রাইজ? কি হবে এরপর জানতে গেলে শুনতে হবে পরবর্তী পর্ব। কবে? আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30। প্রমিস করছি নিয়ে আসবো পরের পর্ব। কিন্তু আজকের পর্বটা কেমন লাগলো সেটা না জানতে পারলে পরের পর্ব কি করে আনবো? কেমন লাগলো কি করে জানাবে? একটা লাইক করে দাও, আর হ্যাঁ, কমেন্ট করেও জানাতে পারো। আর সেই সঙ্গে গল্প ভালো লাগলে গল্পটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিও। আর হ্যাঁ, নতুন একটা বাটন অ্যাড হয়েছে, দেখেছো কি? হাইপ বাটন। চটপট গল্পটা একটু হাইপ করে দিতে পারো। আর যারা প্রথম আজকে ভালোবাসার মরশুমের গল্প শুনলে তাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো,
না হলে নোটিফিকেশন ঢুকবে না। তাহলে এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। ও না, তাহার আগে গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছে সেই 10 জনের নামটা আগে বলে দিই। তারা হলে স্নেহা, বিশ্বজিৎ ঘোড়াই, পূজা সামন্ত, সুপ্রিয়া বিশ্বাস, সুপ্রিয়া মাঝি, অগ্নেশ সোরেন, মোহাম্মদ আলী সর্দার, অভিজিৎ চট্টোপাধ্যায়, সৌমেন পাত্র, পাপিয়া মান্না, সাগরিকা মণ্ডল, ঈশানী ঘোষ, ঝুমা মণ্ডল, ইন্দ্রাণী আড্ডি, সৃজা মুখার্জি সহ আরও অনেকে। তোমাদের অনেক অনেক অভিনন্দন। আর একটা কথা জানিয়ে রাখি, ভালোবাসার মরশুমের কিন্তু আর একটা চ্যানেল আছে, নাম যদিও ভূত চর্চা, কিন্তু আপাতত ভূতের গল্প, রহস্য রোমাঞ্চ গল্পর সঙ্গে সঙ্গে ভালোবাসার গল্পও আসছে আমাদের চ্যানেলে। সেই গল্পগুলো শুনতে গেলে ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাও সাবস্ক্রাইব করতে হবে, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। যে প্রশ্নের উত্তর দিতে পারলে আগামী পর্বে তোমাদের নাম ঘোষণা করা হবে ভালোবাসার মরশুমের পক্ষ থেকে। আজকের প্রশ্ন, অন্নপূর্ণার শাশুড়ির নাম কি ছিল বলো তো? মুখার্জি বাড়ির গিন্নি। নামটা কিন্তু খুব সহজ, চটপট লিখে ফেলো কমেন্ট বক্সে। তাহলে আজকে এই পর্যন্তই রইল, আগামী পর্বে আবার দেখা হচ্ছে। ও হ্যাঁ, তার আগে শুক্রবার দেখা হচ্ছে বৃষ্টি ভেজা আবদারের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। আজ তবে আসি, সকলে খুব ভালো থেকো, ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো। কেমন লাগলো আজকের গল্প? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ওসব বলিসই না, অনেকেই আছে গল্প শুনে সাবস্ক্রাইব না করে চলে যায়। এরম কিন্তু হবে না, প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রিপশনটা খুব মাস্ট। সবাই ভালোবেসে শুনো, লাস্টে গিয়ে কিন্তু সাবস্ক্রিপশন করো। কেমন? একদম। টাটা। টাটা।